আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অল এমসিকিউ শর্টকাটস এই সিরিজে আজকে পড়ব হচ্ছে আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন অধ্যায়টা। ইন্টিগ্রেশন অধ্যায়টা কিন্তু অনেকের কাছে একটু বেশি কঠিন লাগে। তুলনামূলকভাবে আমি যদি বলি এই অধ্যায়টা একটু সাধারণ কঠিন আছে সাধারণ ক্ষেত্রে। এখন তুমি যদি তোমার একাডেমিক পরীক্ষা বা তোমার অ্যাডমিশন এক্সাম ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং হোক, তুমি যদি কোশ্চেনগুলো খেয়াল করো, ইন্টিগ্রেশন অধ্যায় থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকবেই। এই অধ্যায় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো তোমাকে এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু অ্যান্সার করা লাগবে। এখন আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা যেটা করব, ইন্টিগ্রেশন অধ্যায় থেকে যত রকমের শর্টকাটস পসিবল বা যেগুলো আমাদের মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় খুব বেশি আসে, যেগুলো আমরা ধরো দেখা যাবে তুমি যদি শর্টকাটস অ্যাপ্লাই করো অনেক বেশি ফাস্ট করে ফেলতে পারতেছো। ওকে, সো এই টাইপের শর্টকাটসগুলো নিয়ে কথা বলবো। এমনকি আমি তোমাকে যেখানে ধরো যে ক্যালকুলেটর দিয়ে করা যাবে আমি সেটা বলে দিব। তোমাদের যারা ধরো যে একাডেমিক বা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো, তোমাদের তো ক্যালকুলেটর অ্যালাউড। সো তুমি চাইলে যে কোনোটা ইউজ করতে পারো, শর্টকাটস অথবা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো আমি আর কি বলে দিব, তুমি তাইলে বুঝে নিতে পারবে আর কি। ওকে, সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমে খেয়াল করো, আমরা আজকের ক্লাসে টোটাল এখানে যে 8টা জিনিস লেখা আছে, 8টা জিনিস ইনশাল্লাহ দেখব। এর বাইরেও আমি আরও কিছু দেখাবো। ওকে, যেগুলো এখানে লেখা নাই এর বাইরেও আরও 2-3টা জিনিস আমি দেখাবো। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। এখানে যোগজীকরণ টাইপের ভিতরে অনেকগুলো টাইপ থাকবে। তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস, সূচক, রাশি, সূত্র, ক্ষেত্রফল, তারপরে তোমার অলিস থিওরেম, অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। ওকে, সো তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ক্লাসটা মনোযোগ দিয়ে করে তোমার কাজ হইল, তুমি যখন কোশ্চেন ব্যাংকে যাবা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবা, তাইলে হয়ে যাবে, তাইলে তোমার সব কিছু মনে থেকে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আমাদের প্রথম দেখো টাইপ অন। টাইপ অনটা আসলে কি? টাইপ অনটা হচ্ছে, দেখো যে আমরা এগুলা মোটামুটি তুমি অনেক কিছু জানো, আমি তোমাকে একটু সামারি করে দিব। ওকে, দেখো টাইপ অনটা আমি কি বলতেছি এখানে, যে আমার নিচে একটা ফাংশন থাকবে, উপরে ওই ফাংশনের অন্তরজ থাকবে। দেখো এই যে এফ এর অন্তরজ কি, এফ প্রাইম এক্স। তো যদি থাকে যে একটা ভগ্নাংশ, ধরো একটা ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশের হর থাকবে, লব থাকবে। সো হরে একটা ফাংশন আছে, যদি হরের এই ফাংশনের অন্তরজ উপরে থাকে বা লবে থাকে, হরের ফাংশনের প্রথম অন্তরজ যদি লবে থাকে, তো আমি যদি এই পুরোটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? লন অফ হরের ফাংশনটা বা আমার মেইন ফাংশনটা। তাহলে তুমি যেটা মনে রাখবা যে একটা ফাংশন উপরে তার অন্তরজ থাকলে আমার ভ্যালু হবে লন নিচেরটা। তুমি দেখো তুমি যে কোনোভাবে চাইলে মনে রাখতে পারো। ওকে, তো সহজভাবে মনে রাখা যায় কেমনে, যে হরে হচ্ছে আমার ফাংশন আছে, লবে কি আছে, ওই ফাংশনের প্রথম অন্তরজ। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হবে? লন নিচেরটা। লন নিচেরটা, নিচেরটা বলতে কি এফ অফ এক্স বা আমার ফাংশনটা। আমি একটা এক্সাম্পল দিই, চলো ধরো 1/x dx আছে। এখন তুমি খেয়াল করো ভাইয়া, তুমি খেয়াল করো যে এখানে এই যে এক্স, এক্স হলো আমার ফাংশন। তুমি দেখো এই এক্স এর প্রথম অন্তরজ কি, দেখো তো আমি যদি এক্সকে ডিফারেন্সিয়েট করে আমি কিন্তু 1 পাবো। তাহলে হরে যে ফাংশনটা আছে তার প্রথম অন্তরজ লবে আছে, বা হরে যে ফাংশনটা আছে তার অন্তরজ লবে আছে। অ্যান্সার কি হবে বলো? লন নিচেরটা। নিচেরটা বলতে কি নিচে যেটা আছে, ব্যাস। খুবই সিম্পল না? আরেকটা এক্সাম্পল দিয়ে চলো, ধরো ইন্টিগ্রেশন অফ cos x বাই sin x dx। সো তুমি দেখো তোমার হরে একটা ফাংশন আছে বা এই যে sin x আছে, তো sin x এর প্রথম অন্তরজ কিন্তু cos x, তাই না? বলো তো ddx অফ sin x মানে কি বলো? ddx অফ sin x মানে কিন্তু cos x। তাহলে হরের ফাংশনের অন্তরজ লবে আছে, অ্যান্সার কি হবে? লন নিচেরটা। নিচেরটা কি এখানে sin x। ওকে, তো তুমি এই সূত্রটা যেভাবে করে চাইলে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটা কিন্তু এমসিকিউতে আসে, তুমি যে কোনো একভাবে চাইলে মনে রাখতে পারো, তাইলে হয়ে যাবে। ওকে, সো আমাকে এটার অ্যান্সার করো তো সবাই, দেখে কেমন পারো। ভিডিওটা পজ করে তুমি অ্যান্সারটা বলো, তারপরে আবার তুমি ভিডিওটা প্লে করো। দেখো আমি করে দিচ্ছি। তো আমি দেখতেছি আমার হরে ফাংশন আছে কি, হরে আমার ফাংশনটা ধরো যে এখানে আছে
ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমি যদি এটার প্রথম অন্তরজ বের করি তাহলে কি হয় দেখি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো তুমি কি কোনো সূত্রের সুগন্ধ পাচ্ছ? এটা কিন্তু সুগন্ধ। কেন সুগন্ধ? কারণ তুমি অ্যান্সারটা বের করতে পারতেছো, তাই না? তুমি অ্যান্সারটা এখন বলতে পারবা। দেখো তাহলে এখানে কি হচ্ছে, হরের ফাংশনটার প্রথম অন্তরজ লবে আছে, অ্যান্সার কি হবে লন নিচেরটা, লন নিচেরটা। ওকে, সো আমরা এখানে মডুলাস ইউজ করতেছি কেন? কারণ লনের ভিতরে অলওয়েজ পজিটিভ জিনিস হবে। সো তোমার অপশন এরকম করেই থাকবে ইনশাল্লাহ। তো তুমি যেটা মনে রাখবা, আমি সামারি করে দেই, হরে একটা ফাংশন থাকবে, লবে থাকবে তার অন্তরজ, তার প্রথম অন্তরজ, তাহলে অ্যান্সার কি হবে লন নিচেরটা, লন নিচেরটা। পারবা? আশা করি অবশ্যই পারবা, আশা করি তুমি পারবা। এখন দেখো টাইপ টু, টাইপ টুটাও প্রায় সেম, জাস্ট একটা এক্সট্রা জিনিস অ্যাড, সেটা হচ্ছে একটা রুট আছে। মানে খেয়াল করো, আমরা টাইপ ওয়ানে কী পড়ছি যে হরে ফাংশন আছে একটা, উপরে তার অন্তরজ আছে। টাইপ টুতে মিলে যেটা দেখবো, আমার হরে ফাংশনটার উপরে রুট আছে। খেয়াল করো, আমি তোমাকে বোঝাই। এখানে হরে একটা ফাংশন, উপরে তার প্রথম অন্তরজ। এখন যদি হরের এই ফাংশনের উপর একটা রুট থাকে তখন আমি কি করব, তাই না? তখন আমি কি করব? সো তখন আমি মনে রাখবো, তখন এর তোমার ইন্টিগ্রেট ভ্যালুটা হবে কি, টু রুট ওভার অফ নিচেরটা, বা বলা যায় টু, এখানে নিচের ফাংশনটা কি এফ অফ এক্স প্লাস সি। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল। তুমি দেখো এখানে আলটিমেটলি কি হচ্ছে, হরে একটা ফাংশন আছে, উপরে তার প্রথম অন্তরজ আছে। এখন হরে ফাংশনটার তোমার উপরে রুট আছে, তখন তার আমার ইন্টিগ্রেট করলে কি পাবো আমি, টু রুট ওভার অফ নিচেরটা, টু রুট ওভার অফ নিচেরটা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, চলো। ধরো এমন আছে, আমার উপরে আছে কজ এক্স, নিচে আছে রুট ওভার অফ সাইন এক্স ডিএক্স। তাহলে বলো তো আমার অ্যান্সার কি হবে? খুবই সিম্পল না? দেখো এই যে তুমি এখানে খেয়াল করবা, হরের ফাংশনটার প্রথম অন্তরজ করলে উপরেরটা চলে আসতেছে, তার মানে সাইন এক্সের অন্তরজ কজ এক্স লবে আছে। আবার আমি খেয়াল করতেছি এখানে একটা রুট আছে, তাহলে অ্যান্সার কি হবে টু রুট নিচেরটা, তাই নিচে কোনটা আছে সাইন এক্স প্লাস সি। যদি এখানে রুট না থাকতো তাহলে কি হইতো লন নিচেরটা, কারণ এই হরের ফাংশনের প্রথম অন্তরজ লবে আছে। খুবই সিম্পল জিনিস, দুইটা সূত্র আসলে সেমই, জাস্ট একটাতে তোমার রুট আছে, একটাতে রুট নাই। সো তোমার যেখানে রুট থাকবে তোমার অ্যান্সার কী হবে টু রুট ওভার অফ নিচেরটা, আর যেখানে তোমার রুট থাকবে না তখন অ্যান্সার কী হবে লন নিচেরটা। এতটুকু জানলেই হয়ে যাবে। ওকে, তুমি এতটুকু জানলেই এই টাইপের এমসিকিউ ইনশাল্লাহ সলভ করে আসতে পারবা। ওকে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এবার দেখো আমরা এই জিনিসটা একটু পড়ার ট্রাই করি। আচ্ছা দেখো, এই টাইপের এমসিকিউ মাঝে মধ্যে তোমার পরীক্ষায় দিয়ে দিবে, মাঝে মধ্যে তোমার পরীক্ষায় দিয়ে দিবে। এখন যদি এখানে লিমিট বসায় দেয়, ধরো এখানে তোমাকে একটা নির্দিষ্ট যোগজীকরণ দিল, যদি তোমার দেয় তাহলে কিন্তু তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। বাট যদি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আসে তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়েও করতে পারবা না। ভার্সিটি অ্যাডমিশন আসলে তোমাকে অবশ্যই এভাবে করে মান বের করে দেন করতে হবে। ওকে, সো নর্মালি এটা অনির্দিষ্ট যোগজীকরণ আকারে আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। এখন তুমি এটা আসলে কিভাবে আমরা মনে রাখতে পারি, দেখো আমরা এখানে এটা আসলে কিভাবে সলভ করি। আমরা কি করি, আমরা হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরে গুণ করি। সো তার ফলে কি হয়, লবে হচ্ছে রুট চলে যায়, তখন দুইটা পার্ট করলে আমার সূত্র অ্যাপ্লাই করলে ক্যালকুলেশন হয়ে আসে। এখন এই জিনিসটা যেহেতু পরীক্ষায় খুব বেশি আসে, আমি চাইলে একটা শর্টকাটের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো তো কি শর্টকাট লিখছি, এই যে এই জিনিসগুলো কিন্তু মনে রাখা আহামরি কঠিন না, এই জিনিসগুলো কিন্তু আমাদের সূত্রে সরাসরি আসে, তাই না? এই যে এ সাইন ইনভার্স এক্স বাই এ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোমার অনেক সূত্রের মধ্যে কিন্তু এগুলো আছে। এটা যদি আমি ইন্টিগ্রেট করে আমি কিন্তু এটা পাবো। এখন আমি চাইলে একটু সহজ করে মনে রাখতে পারি, তাইলে আমার দেখা যাবে পরীক্ষা হলে এই বড় ইন্টিগ্রেশনটা করা লাগতেছে না, বিশেষ করে ভার্সিটি পরীক্ষায়। ওকে, তুমি খেয়াল করো তুমি কি করবা, আমি তোমাকে নর্মালি বলি। এই যেখানে কি আছে, উপরে থাকবে এ মাইনাস এক্স, নিচে থাকবে এ প্লাস এক্স ডিএক্স। তো এ হলো একটা ধ্রুব সংখ্যা, এ হচ্ছে একটা ধ্রুব নাম্বার, যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে।
আর এক্স আছে আমার এখানে। সো উপরে থাকবে সামথিং মাইনাস এক্স, নিচে থাকবে সামথিং প্লাস এক্স। এই ফরম্যাটে রুটযুক্ত যদি কোনো ফাংশান থাকে তখন তার অ্যান্সার কী হবে? খুব সহজ, খেয়াল করো, এদিকে তাকায়ও না, তুমি অ্যান্সার বলো তো। এ সাইন ইনভার্স এক্স বাই এ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস একটা সি তো এমনি আসবে। পারবা? বারবার লিখ হয়ে যাবে, বুঝছো? এগুলা প্রথমে দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে, বাট তুমি যখন পরীক্ষা হলে দেখা যাবে অন্য কেউ এটা করতে তার 2 মিনিট সময় লাগতেছে, তুমি তখন 10 সেকেন্ডে করে ফেলতে পারতেছো। ওকে, তো যেগুলা পরীক্ষায় খুব বেশি আসে এগুলা একটু তুমি বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, তুমি একটু বারবার প্র্যাকটিস করলে চাইলেই মনে রাখতে পারবা, এটা খুব আহামরি কঠিন না। আমি আরেকবার লিখি, দেখো তো আমার কেমন থাকবে? a মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু ডিএক্স। এরকম ফরম্যাটের যদি কোনো ফাংশন আমার থাকে তখন আমার অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার হবে এ সাইন ইনভার্স এক্স বাই এ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এরকম কিন্তু সূত্র আমরা সরাসরি পড়ছি। সো আলটিমেটলি এখানে দুইটা সূত্রের আর কি এক প্রকার যোগফল করা হয়েছে। ওকে, তো তুমি এটা মনে রাখতে পারলেই তোমার ক্যালকুলেশন অনেক কমে যাবে, অনেক কমে যাবে। ওকে, তো আমরা একটা এখন চলো ম্যাথ দেখে তোমাকে বোঝাই। দেখো এটা তোমার পরীক্ষা আসলো, ধরো এটার অ্যান্সার কী হবে বলো তো? এখানে তুমি প্রথমে কি দেখবা যে আমার ওই ফরম্যাট আছে কিনা। কোন ফরম্যাট? রুট ওভার অফ এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স, উপরে মাইনাস নিচে প্লাস, যে কোনো সংখ্যা হইতে পারে এর ভ্যালুটা। তো এখানে দেখো এর মান হইল 5, তাইলে আমার অ্যান্সার কী হবে বলো তো? এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো 5-এর স্কোয়ার করলে হয় 25, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো কত সহজ হয়েছে, কত সহজ হয়েছে বলো তো? তুমি যদি এটা নর্মাল হইতে করতে তোমার কি করতে হইতো? উপর নিচে গুণ করতে হইতো, রুট চলে যাওয়ার পরে সূত্র অ্যাপ্লাই করতে হইতো, বাট এটা কিন্তু আরও অনেক ফাস্ট হয়ে গেছে। ওকে, তো তুমি চাইলে এটা মনে রাখতে পারো। এটা কিন্তু অনির্দিষ্ট দিলে তোমাকে অবশ্যই এভাবে করে বের করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। সো একটু সামারি করি। রুট ওভার অফ এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ডিএক্স, আমার সাথে বলো, আমার সাথে বলো বা খাতায় লিখো। তাহলে এর ইন্টিগ্রেট করলে তুমি ভ্যালু কি পাবা? এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। পারবা? আশা করি অবশ্যই পারবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, পারবো ইনশাল্লাহ। ওকে, গুড। এখন আসি আমরা এই যে টাইপ 4, দেখো তো টাইপ 4-এর এই টাইপটা খুব দেখো মনে রাখা একদম সোজা, মনে রাখা একদম সোজা, এবং এটা পরীক্ষায় তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখবে এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। ওকে, সো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো তো আমি কেমনে মনে রাখবো? এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। আলফা বিটা যে কোনো র্যান্ডম নাম্বার হইতে পারে, যে কোনো ধ্রুবক হইতে পারে। তো এর ইন্টিগ্রেশন ভ্যালু কি? 2 লন নিচেরটা। অ্যান্সার কি? 2 লন নিচেরটা। কোন টাইপের ক্ষেত্রে? ইন্টিগ্রেশন অফ অন বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। বারবার লিখো খাতায়, দেখো হয়ে যাবে, আমি লিখে দেখাই তোমারে। ইন্টিগ্রেশন অফ অন বাই এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ডিএক্স, এর ভ্যালু কত হবে বলো তো? 2 লন নিচেরটা। নিচে কি আছে? নিচে যা আছে সেটা লিখে দেবা সরাসরি। সো এখানে দেখো তো কীভাবে, খেয়াল করো, এখানে কিন্তু নিচেরটা বলতে কিন্তু আলটিমেটলি যোগ হবে, বুঝছো? মানে এখানে তো গুণ আছে, এখানে আমার অ্যান্সারে কিন্তু যোগ হবে, এটা খেয়াল রেখো। ওকে, সো এখানে কী হবে? এক্স মাইনাস আলফা প্লাস এক্স মাইনাস বিটা প্লাস সি। ওকে, খুবই সিম্পল। তোমার কাজ কি? তোমার কাজ হলো যদি এরকম ফরম্যাট থাকে, অ্যান্সার কী হবে? 2 লন রুট ওভার অফ এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস বিটা। এখানে গুণ আকারে ছিল, অ্যান্সারে যেয়ে কিন্তু যোগ আকারে হবে। এখন আমাকে এটার অ্যান্সার বলো সবাই, দেখে কেমন পারো। দেখো এই ফরম্যাটের সাথে কি মিলে? তোমার কাজ কিন্তু মেইনলি ফরম্যাট ম্যাচ করা। তুমি যখন শর্টকাটস অ্যাপ্লাই করবা
তোমার তো অবশ্যই দেখতে হবে যে আমার জানা ফরম্যাটের সাথে মিলছে কিনা। দেখো তো মিলছে কিনা। এখানে খেয়াল করো, এখানে কি আছে, এই যে ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস সামথিং ইন্টু এক্স মাইনাস সামথিং, এখানে ধ্রুবক থাকবে। তাহলে অ্যান্সার কী হবে, 2 লন রুট ওভার অফ প্রথমটা প্লাস হবে দ্বিতীয়টা, ব্যাস শেষ, এটা অ্যান্সার। দেখছো কত ফাস্ট হয়েছে। তো এগুলা কিন্তু খুব সহজ, তুমি যদি একটু খাতায় লিখে প্র্যাকটিস করো তাইলে হয়ে যাবে। তুমি যখন কোশ্চেন ব্যাংকে যাবা তুমি এগুলা অ্যাপ্লাই করলে দেখবা পারবা। এটা আহামরি কঠিন কিছু না, 2-3 বার প্র্যাকটিস করলে তোমার এমনি মনে থেকে যাবে। ওকে ভাই, পারবো ইনশাল্লাহ, একটু ট্রাই করেও হবে, একটু ট্রাই করলেই পারবা। আচ্ছা ভাই ঠিক আছে। এখন দেখো এই যে এই টাইপের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের যোগজীকরণের টাইপ 5 আমি বলতেছি শর্টকাটসের ক্ষেত্রে। দেখো এখানে কি থাকবে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই সাইন এক্স কস বিএক্স ডিএক্স। এখন খেয়াল করো, ধরো আমি এটার অ্যান্সার বের করবো, তাহলে দেখো তো কি আসে। তোমাকে অবশ্যই রেডিয়ান মোডে যাইতে হবে যেহেতু এখানে ত্রিকোণমিতিক ফাংশন আছে। তাইলে সাইন থ্রাইস এক্স ইন্টু কস টুয়াইস এক্স 0 থেকে পাই, দেখো তো কত আসে। এটার একটা ভ্যালু কিন্তু এখানে শো করবে। ইন্টিগ্রেশন অফ দেখো এখানে আসতেছে 6/5, এটা আমি কেমনে পাইলাম, ক্যালকুলেটর থেকে পাইলাম। ওকে, এখন আমি যদি এটা আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা একাডেমিক পরীক্ষায় আসে, যেহেতু এটা নির্দিষ্ট যোগজীকরণ ক্যালকুলেটর দিয়ে একবারে করে ফেলা যাবে। সো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিলে তোমার এই শর্টকাটস মনে রাখার কোনো দরকারই নাই, তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করবা। বাট যদি ভার্সিটি পরীক্ষায় আসে তোমার কিন্তু ক্যালকুলেটর নাই, তোমাকে হাতে করতে হবে, তাই না? সো হাতে তুমি কিভাবে করবে, দেখো এটা কেমনে মনে রাখবা, সাইন সামথিং ইন্টু কস সামথিং থাকবে। আমার খেয়াল করো এখানে আলটিমেটলি মনে রাখার কি আছে, যে আমার লিমিট থাকবে 0 থেকে পাই এবং সাইন সামথিংয়ের সাথে কস সামথিং গুণ থাকবে। যেমন ধরো সাইন টুয়াইস এক্স কস থ্রাইস এক্স, সাইন 4x কস 6x থাকতে পারে। সো এই টাইপের ফাংশনের আমি ইন্টিগ্রেশন করে ভ্যালু কিভাবে বের করব। খেয়াল করো এখানে সাইনের এক্সের সহগকে ধরলাম এ, কজের এক্সের সহগ হলো বি। তুমি এই টাইপের ফাংশন দেখলে প্রথম যেটা করবা এ মাইনাস বিটা বের করবা। প্রথম কি করবা, এ মাইনাস বিটা বের করবা। সো আমি এটা কি বললো তো, এ কিন্তু আবার বলতেছি সাইন এই যে এক্সের সহগ, বিটা কি কস এক্সের সহগ, মানে কস এক্সের সহগ বলতে এক্সের আগে যেটা আছে, নট একদম কস এক্সের আগে, কস বি এক্স মানে তোমার ধরো যে কস থ্রাইস এক্স তার মানে কি বি এর মান 3, ধরো যে সাইন 4x তার মানে কি এর মান 4, এভাবে আর কি। তো আমি প্রথমে a মাইনাস বি বিয়োগ করব। দেখো যদি a মাইনাস বি এর বিয়োগফল জোড় কোনো সংখ্যা আসে, ধরো যে এর ভ্যালু হলো 5, বি এর ভ্যালু হলো 3, তাহলে বিয়োগফল কত, a মাইনাস বি করলে 2 আসবে। সেটা কি জোড় নাকি বিজোড়, জোড়। জোড় আসলে আমার অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই, আমি সরাসরি খাতার দিকে তাকাবো, অ্যান্সার হবে 0। অ্যান্সার কি হবে, 0 হবে। ওকে, সো তুমি আর চলো একটা টেস্ট করে দেখাই তোমার, আমি ক্লাসে টেস্ট করে দেখাই। চলো ধরো ইন্টিগ্রেশন অফ আমি করলাম যেটা সাইন 5x ইন্টু কস থ্রাইস এক্স, কস থ্রাইস এক্স, তো লিমিট হলো 0 থেকে পাই, দেখো কত আসে। সো এটা কিন্তু 0, মানে অনেক ছোট একটা নাম্বার আসে যেটা অলমোস্ট 0-র কাছাকাছি। সো তুমি যেটা মনে রাখবা, আমি যেটা বলি আবার, তুমি a মাইনাস বিটা করবা। যদি আমার বিয়োগফলটা জোড় আসে আমি বলে দেবো অ্যান্সারটা হলো 0, অ্যান্সারটা 0। এখন যদি ভাই অ্যান্সারটা বিজোড় আসে তাহলে তখন কি হবে, দেখো তো এই যে যদি আমার বিয়োগফলটা বিজোড় হয় তখন অ্যান্সার কি হবে, এটা মনে রাখবা একটু, টুয়াইস এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টুয়াইস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি সাইন এ এক্স, বিটা কি কস বি এক্স, এখান থেকে এ বি আসবে। একটা কোশ্চেন তোমাকে আমি হাতে করে দেখাই, এটা তো আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করছি, বাট ভার্সিটি পরীক্ষা আসলে কি হাতে করতে হবে, কেমনে করবা দেখো খেয়াল করো। তাহলে আমাকে বলো তো এখানে এর মান কত, এর মান কিন্তু 3, বির মান কত, বির মান হচ্ছে 2। তাইলে আমাকে বলো তো ভাইয়া এ মাইনাস বি করলে কি জোড় আসে, না ভাইয়া, দেখো এ থেকে বি বাদ দিলে কিন্তু 1 আসে, 3 - 2 করলে 1 আসে না, 1 আসে।
সো 1 কি জোড় নাকি বিজোড়? 1 অবশ্যই বিজোড়। যদি বিজোড় হয় অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টোয়াইস এ, এ মান কত 3 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো কত আসে, 6/5 আসে, আসছে আসছে কিন্তু। সো এটা কঠিন না, বুঝছো, এটা কঠিন না। তুমি দেখবা তোমার যখন বিয়োগফলটা সরাসরি 0 চলে আসবে, মানে জোড় চলে আসবে, অ্যান্সার কিন্তু 0 হয়ে যাবে। আর যদি বিজোড় আসে তোমার তখন এভাবে করে ভ্যালুটা বের করতে হবে, টোয়াইস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা এক্সাম্পল আরেকবার করে চলো, আমাকে এটার অ্যান্সার বলো সবাই, দেখি কেমন পারো। খেয়াল করো, তোমার প্রথম কাজ হলো এ আর বি এর মান আইডেন্টিফাই করা। তুমি যদি দেখো যে এদের সহগ বা এই জিনিস দুইটা বিয়োগ করে আমার জোড় সামথিং আসে, আমি চোখ বন্ধ করে বলে দেবে অ্যান্সার 0। বাট যদি বিজোড় সামথিং কিছু আসে, আমার ওই যে টোয়াইস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা অ্যান্সার হবে। তাহলে ভাই আমার এখানে এর মান কত? এ কিন্তু সাইনের সহগটা, মানে এক্স এর আগে যেটা থাকবে। এখানে বি এর মান কত? 4। তাহলে আমাকে বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টোয়াইস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো আমরা একটু চেক করে দেখি ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে কিনা। এখানে কি আছে? কস 4x সাইন থ্রাইস এক্স। ওকে, সো 0 থেকে লিমিট যাবে কতই? পায়ে যাবে। তো আমার এখানে কত হচ্ছে দেখো তো, 6 এখানে 9 মাইনাস 16, তাহলে তোমার হইতেছে -6/7 আসবে। সো তুমি খেয়াল করে দেখবা তোমার ক্যালকুলেটর কত শো করে। ওকে, সো দেখো -6/7 আসতেছে, তুমি বাসায় করে দেখো -6/7 আসতেছে। সো এটা আমি একটু সামারি করে দিয়ে তোমারে খেয়াল করো। তুমি প্রথমে কি দেখবা, আমার লিমিট থাকতে হবে 0 থেকে পাই, যেখানে সাইন সামথিংয়ের সাথে কস সামথিং গুণ আকারে থাকবে। এখন যদি এই দুইটার বা এই যে দুইটা জিনিস থাকবে এ আর বি, যদি এদের বিয়োগফলটা জোড় হয়, আমার ইন্টিগ্রেশনের ভ্যালু একদম চোখ বন্ধ করে বলে দিব 0। বাট যদি বিয়োগফলটা বিজোড় সামথিং হয়, অ্যান্সার কী হবে? টোয়াইস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বি মানটা ভালো করে খেয়াল রেখো, এ হলো সাইন এ এক্স, বি কি? কস বি এক্স। এটা হলো সাইনের সাথে, বিটা হচ্ছে কসের সাথে। পারবা? সোজা না? একটু প্র্যাকটিস করো তাইলে হয়ে যাবে, একটু প্র্যাকটিস করো তাইলে হয়ে যাবে। ওকে ভাই, আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। গুড, ভালো ছেলে। এবার দেখো খুবই সুন্দর একটা জিনিস, সেটা হলো সূচক রাশি। আমি যখন একাডেমিক এটা পড়ছি আমার খুব ভালো লাগছে, মানে এটা অনেক সহজ শর্টকাট, মানে একদম দেখা যায় যে দেখলেই খুব ভালো লাগে যে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিছে, অনেক ভালো লাগে পরীক্ষার সময়। তুমি যখন দেখবা তোমার পরীক্ষায় তোমার জানা জিনিসগুলো আসে, তোমার কিন্তু ভালো লাগে যে আমি এটা পারবো। ওকে, সো এই জিনিসটা আসলে অনেক সহজ, তুলনামূলক ভালোই সহজ। এটা খেয়াল করে এখানে কি আছে। তো আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্সই হয়। আর এ টু দি পাওয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি পাই হলো এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, মানে ই টু দি পাওয়ার এক্সকে তুমি ইন্টিগ্রেশন করলেও সেটা ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ থাকবে। আর এ টু দি পাওয়ার এক্স করলে সামান্য একটু চেঞ্জ আমার লনের দ্বারা ভাগ হয়। এটা কিন্তু আমরা সবাই জানি, সূত্রগুলো আমরা সবাই পড়ছি। এখন শর্টকাটস কোথায় ভাইয়া? এটা তো আমরা সবাই পড়ছি সূত্রগুলো। দেখো শর্টকাটস কোথায়, খেয়াল করো, এই যে এদিকে তাকাও। দেখো এই টাইপের কোশ্চেন তুমি দেখবা ভার্সিটি পরীক্ষায় অনেক বেশি আসে। হ্যাঁ, ভার্সিটি গুচ্ছ বা তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসতে পারে। তো এর অ্যান্সারটা আসলে কি হয় আমি তোমাকে নর্মালি একটু বোঝাই। প্রথম কোশ্চেনটা যেহেতু এটার, সো আমরা কি করি, আমরা এই যে সর্বোচ্চ বড় পদ আছে না, এটাকে জেড কল্পনা করি। সো এটাকে যদি আমি জেড কল্পনা করি, আলটিমেটলি দেখা যাবে এই তিনটার, আমি তোমাকে এটা দেখাই জাস্ট নর্মালি। দেখো এখানে কি হয়, এই যে সর্বোচ্চ বড় পদ, আচ্ছা তিনটা ই আছে এক্স, তুমি এখানে জেড কল্পনা করো, তাহলে দেখো তো কি আসে। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বলতে কারে বোঝাচ্ছে খেয়াল করো তো। এটা হলো আমি এক্স কল্পনা করলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এটা কি এক্স? আমি যেটাকে এক্স কল্পনা করছি এটা কি এক্স? এটা কিন্তু এক্স না। এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো কি
পাবো হচ্ছে আমি ই টু দি পাওয়ার এক্স, তখন এটা আমার এক্স হবে, বাট এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। খেয়াল করো এই পুরো রাশিটা, খেয়াল করো তো, খেয়াল করো, খুব সহজ জিনিস, এটা কঠিন বানানোর কিচ্ছু নাই। এই পুরো জিনিসটা কিন্তু আমার বাম পাশে আছে, খেয়াল করো যে বাম পাশে কিন্তু এটা আছে, তাই না? তাহলে আমি এটার পরিবর্তে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডি জেড, তার মানে কি জেড। তো আমি জেড কাকে ধরছিলাম? সর্বোচ্চ বড় পদটাকে, এটা অ্যান্সার। তো এখানে মেনলি আমি কি মনে রাখবো? এটা তো আমি বড় প্রসেসে করতেই পারবো, আমি এখানে মনে রাখবোটা কি? মনে রাখবা তুমি যদি এই টাইপের কোশ্চেন আসে যেখানে এরকম ই টু দি পাওয়ার এক্স, তারপরে আরেকটা ই, এখানে দেখো একটা ই ছিল, এখানে দুইটা, এখানে তিনটা, এরপরে চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে করে থাকতে পারে, এভাবে করে থাকতে পারে, সবগুলা পাওয়ারে থাকবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সবচেয়ে বড় পদটা, সবচেয়ে বড় পদ। খেয়াল করো এখানে আমার এই যে এখানে আমার এটা ছিল একটা ই, এখানে ছিল দুইটা ই, এখানে ছিল তিনটা ই। সো এই পদগুলোর মধ্যে সবচেয়ে বড় পদ কিন্তু এইটা। সো এটা আমার অ্যান্সার। ওকে, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে, চলো আমাকে তুমি বলবা এটার অ্যান্সার কি হবে। এক্স, এখানে দেখো কয়টা ই আছে? 5টা ই আছে। তোমার এরপরে থাকবে 4টা ই, এরপরে থাকবে তোমার 3টা ই, এরপরে থাকবে 2টা ই, এরপরে থাকবে 1টা ই। এর অ্যান্সার কি হবে বলো? দেখে মনে হচ্ছে অনেক বড় না? অনেক সহজ, অনেক সহজ। কি অ্যান্সার কি বলো তো? অ্যান্সার হচ্ছে সবচেয়ে বড় পদটা, এটা আমার অ্যান্সার। এটা আমার কি? এটা হচ্ছে আমার অ্যান্সার। পারবা বলো তো সবাই? পারবা? সবচেয়ে বড় পদ প্লাস সি। সো এটার অ্যান্সার হচ্ছে এইটা প্লাস সি। ক্লিয়ার? আশা করি সবাই পারবা, আশা করি সবাই পারবা। ওকে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এবার আসো এ টু দি পাওয়ার সামথিংয়ে। আমরা তো ইর পার্টটা পড়লাম যে ই থাকলে সবচেয়ে বড় পদ যেটা, সেটা অ্যান্সার হয়। এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রেও সেম জিনিসই, এর ক্ষেত্রেও সেম জিনিস, বাট একটা ব্যতিক্রম আছে। কেন ব্যতিক্রম? কারণ আমরা কিন্তু দেখছি যে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে সরাসরি ই টু দি পাওয়ার এক্স হয়, বাট এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কিন্তু এ টু দি পাওয়ার এক্স শুধু হয় না, সাথে নিচে কিন্তু আবার লন এর দ্বারা ভাগ হয়। ওকে, সো তুমি এটা বড় নিয়মে কিভাবে করি আমরা বলো তো? আমরা কিন্তু এটাকে এখানেও জেড কল্পনা করি, সবচেয়ে বড় পদকে আমরা জেড কল্পনা করি, সেখান থেকে দেখা যায় আমার এই বাম পাশের রাশিটা সামহাও চলে আসবে। এখন আমি তোমাকে বড় প্রসেসে যাচ্ছি না, তুমি আশা করি পারো, এটাকে জেড ধরে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে আগের মতোই। তো এখানে মেইনলি আমার শর্টকাটস বা আমি আসলে কিভাবে এমসিকিউতে অ্যাপ্লাই করব দেখো। সো মনে রাখবা এই টাইপের ক্ষেত্রে যখন এখানে খেয়াল করো আগের মতোই কিন্তু এই যে প্রথমে একটা এ আছে, পরে 2টা এ, তারপরে 3টা এ, এরপরে 4টা এ থাকতে পারে, 5টা এ থাকতে পারে, এভাবে করে পাওয়ারে থাকবে ই এর মতো, এবং সবার উপরে এক্স থাকবে। সো অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার মনে রাখবা সবচেয়ে বড় পদ ডিভাইডেড বাই লন এ, এর মাথায় তুমি কি বসাবা? লন এর পাওয়ার হবে সবচেয়ে বড় পদে কতটা এ আছে, সবচেয়ে, আমি এখানে লিখতেছি না, আমি তো হালকা লিখে দিই চলো, যে সবচেয়ে বড় পদে যতটা এ থাকবে। তাহলে আমাকে বলো এখানে অ্যান্সার কি হবে? উপরে বসবে সবচেয়ে বড় পদ, সবচেয়ে বড় পদ কোনটা? এই যে আমার সবচেয়ে বড় যেটা এ টু দি পাওয়ার এক্স, আর নিচে দেখো লন এ টু দি পাওয়ার, দেখো সবচেয়ে বড় পদ কোনটা আমার এখানে? এটা হচ্ছে সবচেয়ে বড় পদ এই কোশ্চেনে। তো এই সবচেয়ে বড় পদে কয়টা এ আছে বলো তো? এখানে কিন্তু 3টা এ আছে, লনের পাওয়ার হচ্ছে কিউব হয় প্লাস সি। তুমি এখানে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি 3 বার লনে আসবে, তাই না? আমরা যদি বড় প্রসেসে করি তাহলে কি হয়? আমরা এটাকে জেড কল্পনা করি, সো তখন ডিফারেন্সিয়েট করলে তোমার 3 বার এ আসে, সো মানে 3 বার লনে আসে, এই জন্য লনে কিউব হয়ে যায় আলটিমেটলি। তো তোমার বড় প্রসেস তুমি এমনি করতে পারবা। শর্টকাটসটা কেমনে মনে রাখবা আরেকবার বলে দেই। তুমি যেটা করবা এই টাইপের ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে উপরে বসবে সবচেয়ে বড় পদ, আর নিচে বসবে কি? লন এ টু দি পাওয়ার সবচেয়ে বড় পদে এ কতটা আছে, এ কতটা আছে।
এখানে আমার 3টা এ আছে সবচেয়ে বড় পদে, সো আমার ln a কিউব এটা হবে অ্যান্সার। পারবা? আমি একটু সামারি করে দিই তোমারে। e⁴x থাকলে কোনো টেনশন নাই, e⁴x এর ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে সবচেয়ে বড় পদটা প্লাস সি। আর a⁴x থাকলে কি হবে, আলটিমেটলি সবচেয়ে বড় পদ, শুধু একটা জিনিস এক্সট্রা এখানে, সেটা হচ্ছে ln a হোল টু দি পাওয়ার সবচেয়ে বড় পদে কতটা এ আছে এটা দ্বারা ভাগ করতে হবে, তাইলে হয়ে যাবে। একটু কোশ্চেন ব্যাংক খুলো, একটু বইটা খুলো, দেখবা তুমি এই টাইপের সবগুলা কোশ্চেন মিলতেছে, বুঝছো? একটু প্র্যাকটিস করলে পারবা, একটু প্র্যাকটিস করলে তুমি এটা পারবা। সো একটু বই খুলে দেখো। আচ্ছা ভাই, দেখবো ইনশাল্লাহ। ওকে, এখন দেখো একটা বিশেষ সূত্র। তো এই সূত্রটা বিশেষ করে তোমার হলো যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ভার্সিটি পরীক্ষাও আসতে পারে, বাট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তুলনামূলক বেশি আসে। খেয়াল করো এখানে কি বলতেছে, e⁴x ইন্টু af(x) প্লাস f'(x) dx এর অ্যান্সার হবে এটা। ভাই কিচ্ছু বুঝলাম না। ওকে, আমি একটু সহজ করে বোঝাই, চলো। সো নর্মালি তোমাদের ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে এই টাইপের কিছু একটা। কোন টাইপের দেখো তো, এই যে খেয়াল করো, এটা মানে এটার যমজ ভাই হচ্ছে এটা, ওকে, এটা হচ্ছে বড় ভাই, এটা হলো ছোট ভাই। এখানে কি হয়েছে খেয়াল করো তো, সিম্পল জিনিসই কিন্তু। এই যে e⁴x ছিল, দেখো এই যে এটা এখানে কিন্তু থাকতেছে, সো আমি এখানে 1 দিলাম, 1 ইন্টু এক্স, এখানে এসে 1 আছে কিন্তু। সো নর্মালি তোমাদের পরীক্ষায় সবসময় বিশেষ করে এখানে আসলে অন্য কোনো সংখ্যা দেয় না, বাট যদি দেয় তুমি পারবে, এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো এখানে আছে e⁴x, তাহলে এখানে হবে কি 4 ইন্টু f(x), এখানে হবে কি e⁴x। সো নর্মাল ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হলো এখানে এর ভ্যালুটা হলো 1 থাকে, তাহলে e⁴x হয়ে যায়। তো আমি এর দ্বারা তোমাকে একটু বোঝাই এখানে আসলে সূত্রগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো। খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, e⁴x তারপরে হলো f(x) প্লাস f'(x), এখানে f''টা কি, f(x) এর প্রথম অন্তরজটা হলো f'(x). তো আমার ফরম্যাটটা কেমন, e⁴x থাকবে, তার সাথে গুণ আকারে থাকবে কি f(x) একটা ফাংশন প্লাস তার অন্তরজ কি থাকবে, e⁴x এর সাথে গুণ থাকবে কি একটা ফাংশন প্লাস তার অন্তরজ, বুঝছো? যদি এই টাইপের কোনো ইকুয়েশন বা তোমার যদি এই টাইপের কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হয়, তার ভ্যালু কি হবে, e⁴x মেইন ফাংশন প্লাস সি। আমি তোমাকে আরেকবার লিখে দেখাই, খুব সহজ, খেয়াল করো। e⁴x আছে, সো তোমার একটা ফাংশন থাকবে, তার অন্তরজ থাকবে, এই ফাংশনের ইন্টিগ্রেশন কি হবে, e⁴x ইন্টু মেইন ফাংশনটা প্লাস সি। পারবা বলো তো? এটা কিন্তু খুব সহজ, মনে রাখা খুব সহজ। তুমি এটা কিন্তু তোমার কি বলে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অনেক বেশি আসে, ভার্সিটি পরীক্ষার লিখিত অংশ আসতে পারে। তো সূত্রটা অনেক ভালো করে মনে রাখো। এখন দেখো, এখন আমি তো যদি তোমাকে একটা কোশ্চেন দিই, তুমি পারো কিনা দেখো তো, এটা পারো কিনা। তুমি যখন আমি তোমাকে বলি, তুমি যখনই দেখবা e⁴x ইন্টু, খেয়াল করো তুমি কখন এটা প্রয়োগ করবা, তোমার মাথায় কখন আসবে এই সূত্রটা আমি এখন প্রয়োগ করব। তুমি দেখবে আমরা কেমন পড়ছি দেখো তো, আমরা কিন্তু পড়ছি এরকম যে e⁴x f(x) প্লাস f'(x). তাহলে দেখো তোমার যদি এই ফর্মুলাটা প্রয়োগ করতে হয়, প্রথমত সেখানে e⁴x থাকবেই অবশ্যই, এবং তোমার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হইতেছে দুইটা রাশি যোগ আকারে থাকবে, এই যে f(x) প্লাস f'(x). তো এটা হলো সবচেয়ে জেনারেল কেস, তোমার e⁴x থাকবেই, সাথে তোমার দুইটা রাশি যোগ আকারে থাকবে। তার মধ্যে প্রথম রাশির অন্তরজ হলো পরের রাশিটা, বা আগে পরে থাকতে পারে, যেহেতু যোগ আকারে আছে, f'(x) আগেও থাকতে পারে, f(x) পরেও থাকতে পারে। তোমার এখানে থাকবে কি দুইটা রাশি যোগ আকারে থাকবে, যারা একটা আরেকটার অন্তরজ। এখন আসো এই কোশ্চেনে আসো, খেয়াল করো এখানে কি বলতেছে। তোমার এখানে বলতেছে যে e⁵x
5 ln x প্লাস 1/x। দেখো তো অ্যান্সার করতে পারো কিনা, খেয়াল করো। সো আমি এখানে কি দেখলাম, আমার এই যে ln x কে, যদি ln x কে আমি f অফ x ধরি, তাহলে তার প্রথম অন্তরজ কি 1/x না? মিলছে, দেখো তো সূত্র মিলছে এখানে, খেয়াল করো সূত্র কি ছিল, e টু দি পাওয়ার ax। দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু শুধুমাত্র e টু দি পাওয়ার x নাই, e টু দি পাওয়ার কিন্তু 5x আছে, তাই না? সো আমার এই যে বড় সূত্রটা এটা কিন্তু প্রয়োগ হচ্ছে এখানে, এই যে মেইন সূত্রটা e টু দি পাওয়ার ax। তো খেয়াল করে দেখো তুমি, e টু দি পাওয়ার ax a f অফ x, এই 5 কিন্তু এখানেও থাকবে, তাহলে আমার সূত্রের ফরম্যাটের সাথে সরাসরি মিলতেছে। 5f অফ x প্লাস f প্রাইম x, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে e টু দি পাওয়ার ax, মানে যেটা থাকবে e টু দি পাওয়ার 5x ইন্টু f অফ x। f অফ x হচ্ছে কি ln x, এটা অ্যান্সার। ওকে, সো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা খুব আসলে শর্টকাটস বলবো না, এটা মেইন সূত্রই আসলে এরকমই, বা যেটা পরীক্ষায় যেহেতু অনেকবার আসতে পারে আমি তোমাকে দেখাই দিলাম। খুব সহজ, তোমার কাজ হইল e টু দি পাওয়ার সামথিং ইন্টু মেইন ফাংশনটা। মেইন ফাংশন কোনটা, যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যাচ্ছে। এই যে এটা হলো আমার f প্রাইম x, এটা হচ্ছে f অফ x। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো হচ্ছে আমরা এখন এই শর্টকাটসটা খেয়াল করি। দেখো এইটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বেশি আসে, ভার্সিটি পরীক্ষায় তো আসতেই পারে, কারণ এখানে তোমার কোনো লিমিট দেওয়া থাকবে না, সরাসরি তোমাকে অনির্দিষ্ট যোগজীকরণ করতে হবে। এখন এটা কিন্তু নর্মাল ওয়েতে করতে একটু বড় হয়ে যাবে, বুঝছো, নর্মাল ওয়েতে করতে একটু বড় হবে, বাট আমরা শর্টকাটস দিয়ে অনেক সহজে মনে রাখতে পারি, শর্টকাটস দিয়ে অনেক সহজে মনে রাখতে পারি। দেখো কেমনে, সো এখানে কি হচ্ছে, দুইটা ফাংশন গুণ আকারে আছে, e টু দি পাওয়ার সামথিং এবং সাইন কস কিছু একটা থাকবে, নর্মালি করতে একটু বড় হয়ে যাবে। আমরা এটা দেখো কিভাবে মনে রাখতে পারি, খেয়াল করো। তোমার এখানে তুমি দেখবা এই টাইপের ক্ষেত্রে তোমার মিল কি থাকবে, এই e টু দি পাওয়ার x এর সাথে সাইন সামথিং গুণ থাকবে, অথবা e টু দি পাওয়ার মানে ax বা bx যাই থাকুক না কেন, e টু দি পাওয়ার সামথিং এর সাথে cos সামথিং গুণ আকারে থাকবে। এই দুই রকমের ক্ষেত্রে আমরা এই দুইটা শর্টকাটস মনে রাখতে পারি, খুব সহজ। আমার কথাগুলো ভালো করে শোনো। দেখো প্রথমে কি আসবে, এটা অলওয়েজ আসবে, কোনটা, এই যে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। খেয়াল করো এটা অলওয়েজ আসবে, আমি তোমাকে একটু লিখে দেখাই। e টু দি পাওয়ার ax সাইন bx প্লাস c, এর পাওয়ার হচ্ছে ax আর সাইন bx প্লাস c, যে কোনো কিছু থাকতে পারে, abc একটু খেয়াল করো কোথায় কি আছে। তো প্রথমে কি বসবে, এই e টু দি পাওয়ার যা আছে এখানে বসে যাবে, নিচে বসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। নিচে আলটিমেটলি কি বসতেছে, এই e টু দি পাওয়ার ax, এখানে যে x এর সহগটা আছে, এখানে যে x এর সহগটা আছে, আর এখানে যে x এর সহগটা আছে, তাদের স্কোয়ারের যোগফল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা দুই ক্ষেত্রে সাইন হোক কস হোক, এটা অলওয়েজ থাকবে, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন এবার একটু চেঞ্জ হবে, সাইন কসের ক্ষেত্রে এবার একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে খেয়াল করো তো, খেয়াল করো, যখন তোমার সাইনের মাধ্যমে, মানে যখন তোমার ফাংশনটা সাইন, তখন সাইন আগে আসবে। আমার জাস্ট প্রসেসগুলো খেয়াল করো, আমি কিভাবে থিঙ্ক করতেছি, আমি কার পরে কি চিন্তা করতেছি। সাইনের ফাংশন হলে প্রথমে সাইন থাকবে, কজের ফাংশন হলে প্রথমে কস থাকবে। এই যে এ কস এ সাইন, মানে এই যে এর মাথায় তোমার পাওয়ার যা থাকবে ওইটা সাইন কজের সাথে সরাসরি গুণ হয়ে প্রথমে বসবে। কি বললাম, যদি আমার ফাংশনটা সাইনের মাধ্যমে থাকে, মেইন ফাংশনটা সাইন আগে থাকবে, যদি ফাংশনটা কজের মাধ্যমে থাকে তাহলে কি কজ আগে থাকবে। এতটুকু বুঝছো, আশা করি বুঝছো। এবার আসো বাকি পার্টটা। তো বাকি পার্টটা দেখো জাস্ট উল্টা, এখানে যেহেতু এ প্রথমে বসে যাবে অলওয়েজ, এ হলো ই টু দি পাওয়ার এর সহগ, সো এ যেহেতু প্রথমে বসে যাবে, বাকি থাকতেছে কি বি। তো এই যে দেখো এখানে আমি যেহেতু সাইন সরাসরি বসায় ফেলছি, তাহলে বি যুক্ত কস। এখানে দেখো যেহেতু প্রথমে কস বসে গেছে, তাহলে কি বাকি আছে কি সাইন। সিম্পল। শুধু মনে রাখবা আরেকটা জিনিস, সেটা হলো সাইনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস, কসের প্লাস।
খেয়াল করো, সাইনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে, কজে প্লাস হবে, মানে উল্টা, সাইন কস উল্টা হবে। একটা মনে রাখো, সাইনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে। আমি একটু লিখে দেখাই, চলো আমার সাথে লিখো তো একটু সবাই, সবাই একটু লিখো খাতা কলমে, সবাই একটু খাতা কলমে 2-3 বার লিখো, দেখো হয়ে গেছে। খেয়াল করো কি হবে বলো তো, এটা একটা, অথবা এটা কজের মাধ্যমেও দিতে পারে, হ্যাঁ ভ্যা দিতে পারে। আমরা তো পারবো, তোমরা পারবা, ইনশাল্লাহ পারবা। খেয়াল করো, তোমার প্রথম কাজ, সাইন হোক কস হোক, দুইটা ক্ষেত্রে কি থাকবে বলো তো, এই ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলওয়েজ থাকবে উভয় ক্ষেত্রে। ওকে ভাই, এতটুকু বুঝছি। এরপরে কি হবে বলো তো, এরপরে যেটা হবে দেখো খুব সহজ, যেহেতু এখানে সাইনের ফাংশন, বলো তো এটা কার ফাংশন, এটা সাইনের মাধ্যমে না, হ্যাঁ সাইনের মাধ্যমে, তাহলে এ সাইন ওইটা যা আছে ওইটা bx প্লাস সি। এখানে আসো, যেহেতু এটা কজের ফাংশন, তাহলে এ কজ ওইটা যেটা থাকবে ওইটা। এতটুকু সবাই বুঝছো? বুঝতে পারছি ভাইয়া। এবার আমার যেহেতু এখানে এ সাইন থেকে গেল, মানে আমার যেহেতু এ সাইন বসে গেছে, বাকি আছে কি বি কস, সিম্পল। যেহেতু এখানে কস অলরেডি আমি বসায় ফেলছি, বাকি আছে কি, বাকি আছে কি বলো তো, বাকি আছে সাইনটা, ব্যাস। এবার দেখবো আমি চিহ্ন কি আসবে, তো আমি কি মনে রাখবো, সাইনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস, তাহলে কজে কি প্লাস। পারবা বলো তো, সোজা আছে না? তুমি জাস্ট 2 বার লিখো, দেখো তোমার মুখস্থ হয়ে গেছে। তুমি এটা মনে রাখো, তোমার প্রথমে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় ক্ষেত্রে থাকবে। সাইনের ফাংশন থাকলে প্রথমে এ সাইন ওইটা, কজের ফাংশন থাকলে প্রথমে এ কজ ওইটা, বাকিটা তো এমনি হয়ে যাবে। সাইন থাকলে পরে কজ আসবে, কজ থাকলে পরে সাইন আসবে। সাইনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস, তাহলে কজে উল্টা, কজে মাঝখানে প্লাস, কজে সব প্লাস, সাইনের জাস্ট মাঝখানে মাইনাস। পারবা? পারার কথা কিন্তু। চলো আমি দেখে একটা এক্সাম্পল তোমাকে দেখানোর ট্রাই করি। ঠিক আছে ভাই, দেখি। এটা সবাই ভিডিও পজ করে অ্যান্সার বলো, ভিডিও পজ করে অ্যান্সার বলো, দেন তুমি অ্যান্সার আমার সাথে মিলাও। দেখো এখানে কি বলো তো, আমার এর মান কত, এ টু দি পাওয়ার এ এক্স। তুমি কিন্তু এই টাইপের কোশ্চেন দেখলে তোমার মেইন দেখতে হবে কি, ই টু দি পাওয়ার সামথিং সাথে সাইন বা কস থাকবে, ই টু দি পাওয়ার সামথিং সাথে সাইন বা কস থাকবে। এখানে আছে, আছে কিন্তু। তো প্রথমে খেয়াল করো, ই টু দি পাওয়ার এ এক্স, এখানে এর মান কত 1, সাইন বি এক্স প্লাস সি, বি এর মান কত 1, সি এর মান তো 0। আসলে আমার কিন্তু সি এর মান আলটিমেটলি লাগতেছে না, দেখো মেইন সূত্রে আলটিমেটলি এ আর বি নিয়ে কাজ, সিটা জাস্ট আমার এই ফাংশনের ভিতরে বসতেছে। খেয়াল করো এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, এই যে এই ফাংশনের মধ্যে যা আছে এই উভয় ক্ষেত্রে কিন্তু কোণের ভিতরে তাই বসবে। উভয় ক্ষেত্রে কিন্তু দেখো সাইনের ভিতরে ওইটা, কজের ভিতরে ওইটা, মানে কোণের ভিতরে কিন্তু এই জিনিসটা আনচেঞ্জড অবস্থায় বসবে। জাস্ট সামনে পিছনে একটু কাজ করতে হবে, তাইলে হয়ে যাবে। এখন এটা অ্যান্সার বলো, তাহলে আমাকে বলো এখানে কি হবে, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি এর সূত্র কি, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যেহেতু এটা সাইনের মাধ্যমে আছে, সাইন আগে আসবে, এ সাইন সামথিং যেটা থাকবে এখানে দেখো, এখানে ধরো কোণ আছে এরকম, সাইন অফ 6x প্লাস 7, এই কোণের ভিতরের পার্টটা কিন্তু অলওয়েজ তোমার, খেয়াল করো আমি এখানে বললামই, এখানে কোণের মধ্যে যা থাকবে আলটিমেটলি উভয় ক্ষেত্রে কোণের ভিতরে তাই বসে যাচ্ছে। আমার কোণের ভিতরের পার্ট নিয়ে চিন্তা নাই। তাহলে এখানে আসো, এখানে এর ভ্যালু যেহেতু 1, তাহলে সাইন কি এক্স হবে না বলো তো, এই যে যেহেতু সাইনের মাধ্যমে, তাহলে সাইনটা আগে বসবে, সাইন কোণ বসে গেল। এবার যেহেতু এখানে সাইনের পার্টটা বসে গেছে, কজের পার্টটা বসাই দাও, কজ ওই সেম অ্যাঙ্গেল, দেখো এখানে এক্স থাকলে উভয় ক্ষেত্রে এক্স, এখানে ধরো আছে 9x, এখানেও 9x, এখানেও 9x। ওকে, কোণটা আসলে সব ক্ষেত্রে সেম থাকবে। এখন প্লাস মাইনাসের বিষয়, তো যেহেতু এটা সাইনের মাধ্যমে মাইনাস আসবে। পারবা বলো? সোজা আছে না? সোজা কিন্তু। তুমি একটু প্র্যাকটিস করো, তোমার কোশ্চেন ব্যাংক খুলো, 1-2 বার করো, পারবা। এটা আহামরি কঠিন না। তো এটা যদি তোমাকে পরীক্ষায় অনির্দিষ্ট যোগজীকরণে দেয়, তোমার কিন্তু অবশ্যই মানে এভাবে করে করা লাগবে, বুঝছো, যদি এমসিকিউতে আসে। আর আমরা যদি আমাদের লিখিত পরীক্ষায় আসে, তখন তো আমাদের মেইন প্রসেস করা লাগবেই। ওকে, সো আমরা এটা জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবো একটু,
তাহলে দেখবে এই টাইপের তুমি সকল ম্যাথ করে ফেলতে পারতেছো, অনেক ফাস্ট করতে পারতেছো। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। ওকে, গুড। এবার আসো ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস কিন্তু আমরা ওই যে ইউ ভি ডিএক্স, এই যে আমি এখানে তোমার লিখে দিচ্ছি যে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ পার্টসের মেইন সূত্র। এখানে ইউ হবে কোনটা, ভি হবে কোনটা, আমরা কিন্তু এই যে LIATE এর মাধ্যমে করে মনে রাখি। সো এটা হচ্ছে আমাদের লং প্রসেস বা আমাদের রিটেন প্রসেস। এখন অ্যাডমিশন পরীক্ষায় যদি এটা রিটেনে আসে, ওকে, যদি অ্যাডমিশন পরীক্ষায় এটা রিটেনে আসে, বিশেষ করে বুয়েটের কথা যদি বলি, আমরা কিন্তু একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে DI মেথড। ডিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আইতে হচ্ছে ইন্টিগ্রেশন। খেয়াল করো, আমার দুইটা ফাংশন গুণ আকারে থাকবে। সো আমি এই যে ইউভির মাধ্যমে করতে পারি, সমস্যা নাই, বাট ইউভির মাধ্যমে করার চাইতে আমি আরও ফাস্ট আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে DI মেথড। DI মেথডটা কি দেখো তো, তুমি খেয়াল করো এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এই আমার মেইন সূত্রে কি হচ্ছে দেখো তো, এই যে ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাই না? ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে প্রাইমারি লেভেলে, ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে। সো দুইটা ফাংশন থাকলে একটা ডিফারেন্সিয়েশন হয়, একটার ইন্টিগ্রেশন হয় নর্মালি, মানে আমার ইউভি সূত্রগুলোতে। এখন DI মেথডে আমরা সেটাই আলটিমেটলি করব, একটা ডিফারেন্সিয়েশন করব, একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব। এখন ভাইয়া কার ডিফারেন্সিয়েশন করব বা কার ইন্টিগ্রেশন করব, এটা আমি কেমনে বুঝবো? এটা এখনকার কোশ্চেন, এটা অনেক সহজ। খেয়াল করো, তুমি দেখো, তুমি যদি আর কিছু না বুঝো সমস্যা নেই, তুমি নর্মালি দেখো আমি কি বললাম, আমি এখানে একটা ডিফারেন্সিয়েশন করব, একটার ইন্টিগ্রেশন করব। তো আমি যদি বাঙালির বুদ্ধির কথা বলি, সে কি বলবে, যার ডিফারেন্সিয়েশন করা সহজ তাকে ডিফারেন্সিয়েশন করেন, যার ইন্টিগ্রেশন করা সহজ তার ইন্টিগ্রেশন করেন। আমি কেন ঝামেলা করতে যাব, যার যেটা সহজ সেটা আমি করব। এটা তো আমার মাথায় প্রাথমিকভাবে আসবে। এটা আমার যেহেতু এখানে দুইটা ফাংশন থাকবে, সো আমি দেখব এই ফাংশনের ভিতরে যার ডিফারেন্সিয়েশন করা সহজ আমি তাকে ডিফারেন্সিয়েট করব, যার ইন্টিগ্রেশন করা সহজ তাকে আমি ইন্টিগ্রেট করব। এটা তো আমার খুব প্রাইমারি লেভেলের মাথায় আসার কথা। এখন আমি তোমাকে একটু জাস্ট সূত্রের মতো করে বলি, তাহলে তুমি আরও ভালো করে ক্লিয়ার হবে বিষয়টা। খেয়াল করো, এখানে কি হচ্ছে, ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে আর ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে। সো আমরা তো কোনটা ইউ কোনটা ভি এটা তো LIATE এই নিয়ম অনুসারে বের করতে পারি। তুমি ওইভাবে করে চাইলেও দেখতে পারো, যেটা তোমার ইউ হবে তুমি তাকে ডিফারেন্সিয়েট করো, যেটা তোমার ভি হবে তুমি তাকে ইন্টিগ্রেট করো। মাথায় ঢুকছে? একটা চলো ম্যাথ করে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবা। ধরো এই ম্যাথটা আমরা করব। এখন এটা দেখো যে ইউভি এর নিয়মে কিন্তু পড়তেছে, যেহেতু এখানে দুইটা ফাংশন আছে। এখন আমি যেটা করব, আমি হলো DI মেথডে করব। DI মেথড তোমরা অনেকে এটা পড়ছো, বাট আমি একটু জাস্ট ক্লিয়ার করে দিই, এটা অনেক ফাস্ট অ্যান্সার করা চাই। দেখো, সো আমার এই ফাংশনটা হচ্ছে কি দেখো তো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই ফাংশনটা কি অ্যালজেব্রিক। সো LIATE যদি আমি এই নিয়মের কথা বলি, তাইলে আমার ইউ হয় কোনটা বলো তো? এই ইউ কিন্তু আমার হলো তোমার এই যে x³ আর ভি হয় কিন্তু আমার e⁻x, তাই না? দেখো তো, এই যে আমি যদি নিয়মের কথাও বলি, এটা কিন্তু এটা হয়। এখন আমি নিয়ম বাদ দিলাম, আমি জাস্ট বাঙালির বুদ্ধিতে আসবো। বাঙালির বুদ্ধি কি, তুমি দেখো এখানে এই যে দুইটা ফাংশন x³ আর e⁻x, আমি যদি x³ এর ডিফারেন্সিয়েশন করতে থাকি তাহলে কিন্তু একসময় 0 হয়ে যাবে। তা আমার এখানকার মেইন তোমার বিষয়টা হলো যে 0 আনতে হবে, 0 আনতে হবে। সো আমি যদি তুমি খেয়াল করো, e⁻x কে তুমি ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট করো, অলওয়েজ সেম আসবে, 0 আসবে না। বাট যদি আমি x³ কে ডিফারেন্সিয়েট করি, আমার কিন্তু একসময় 0 আসবে। বাট x³ কে ইন্টিগ্রেট করলে কখনোই 0 আসবে না, আমার এখানে 0 আনতে হবে। সো আমি বাঙালির বুদ্ধি দিয়ে চিন্তা করি বা আমি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, অলওয়েজ কিন্তু সেমই আসবে। অলওয়েজ আমি দেখবো আমার এইটাকে আমি ডিফারেন্সিয়েট করব, এটাকে আমি ইন্টিগ্রেট করব। এখন আসো আমরা ম্যাথটা কিভাবে করতে পারি, চলো দেখি ম্যাথটা তুমি কিভাবে করবা।
ওকে, খেয়াল করো। তো তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো প্রথমে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হবে কি থ্রাইস এক্স স্কোয়ার, থ্রাইস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 6x, 6xকে ডিফারেন্সিয়েট করলে আসবে 6, এবং অ্যাট লাস্ট 6কে ডিফারেন্সিয়েট করলে আসবে কি 0। আমার টার্গেটই হচ্ছে 0 আনা। ওকে ভাই, এটুকু বুঝছি। এটাকে ইন্টিগ্রেট করো, ই টু দি পাওয়ার এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ ই টু দি পাওয়ার এক্সই আসবে, তাই না? ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে। সো আমি লিখলাম, আমি বরাবর করে লিখলাম। এখন আমার অ্যান্সার কী হবে বলো তো? দেখো অ্যান্সার কী হবে বলো। তুমি যেটা করবা, এখানে এই পাশে প্লাস মাইনাস এভাবে দিতে থাকবা, 0 পর্যন্ত আসবা। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো। দেখো কোনাকুনি গুণ বলতে কি বোঝাচ্ছি আমি এখানে, এই বরাবর গুণ, এটার সাথে কি গুণ যাবে বলো তো? এটার সাথে এটা গুণ যাবে। আচ্ছা, এটার সাথে এটা গুণ যাবে, আচ্ছা দাঁড়াও, এখানে এটার সাথে এটা গুণ যাবে, আর 0-র সাথে তো 0-র সাথে কিছু গুণ করলে সেটা অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে দেখো তো। তো প্রথমে দেখো এখানে কি প্লাস এক্স কিউবের সাথে গুণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স। ওকে ভাইয়া, তারপরে খেয়াল করো কি আসতেছে, মাইনাস থ্রাইস এক্স স্কোয়ারের সাথে গুণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তারপরে দেখো তো কি আসতেছে, প্লাস 6x ই টু দি পাওয়ার এক্স। ওকে, এরপরে কি মাইনাস 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ব্যাস, শেষ। আমি তোমাকে একটু সামারি করে দিই, খেয়াল করো। এখানে আলটিমেটলি তুমি কি করবা, তোমার কাজ হলো দুইটা ফাংশনের ভিতরে একটাকে ডিফারেন্সিয়েট করা, একটাকে ইন্টিগ্রেট করা। সো তোমার আলটিমেটলি 0 আনতে হবে। সো যেভাবে করলে আনা হয় তুমি সেটা করবা। তোমার তারপরে কাজ হলো প্লাস মাইনাস এভাবে করে সেট করবা, একটা প্লাস পরেরটা মাইনাস, প্লাস মাইনাস এভাবে করে আসবে। এরপরে কাজ হলো জাস্ট এই আড়াআড়ি গুণ করা, আড়াআড়ি গুণ করবা। সো আড়াআড়ি গুণ করে তোমার যা হবে তুমি সরাসরি লিখবা, তাইলে তোমার অ্যান্সার হয়ে যাবে, পারবা। সো এটা কিন্তু আমরা হলো অনেক ফাস্ট করতে পারি। আমরা নর্মালি করতে গেলে ইউভি ইন্টিগ্রেশন করে গুণ করা লাগে, আবার ডাবল ইন্টিগ্রেশন করা লাগে। ওকে, সো তুমি ডিআই মেথড ইউজ করলে আরও অনেক ফাস্ট করতে পারবা। সো এটা এমসিকিউতে খুব একটা কাজে লাগবে না। তুমি হচ্ছে এটা যেহেতু একটা শর্টকাট মেথড বলা যায়, আমি এর জন্য তোমাকে একবারে যেহেতু এই ক্লাসের সবগুলা শর্টকাট টাইপ দেখাচ্ছি, এটা দেখাই দিলাম। ওকে, সো তুমি হলো অ্যাডমিশনে এটা চাইলে রিটেন পরীক্ষায় এমসিকিউতে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নাই। এমসিকিউতে এটা একটু কম আসে কারণ এটা একটু বড় হয়, আর একাডেমিক আসলে কিন্তু অবশ্যই তোমাকে বড় প্রসেসে করা লাগবে। ইউভি এইভাবে করা লাগবে, একাডেমিকে না হলে কিন্তু নাম্বার কেটে দিতে পারে। ওকে, ঠিক আছে। ওকে ভাই, বুঝছি। এখন আসো যুগ্ম এবং অযুগ্ম ফাংশন, সিঙ্গেল আর ডাবল। আচ্ছা, যুগ্ম আর অযুগ্ম, খেয়াল করো। তোমার আলটিমেটলি আমি বুঝবো কি করে একটা ফাংশন যুগ্ম নাকি অযুগ্ম, এটা তুমি কেমনে বুঝবা? বোঝাটা খুবই সহজ, খেয়াল করো। বোঝার উপায় কি, একটা ফাংশনের ভিতরে আমি নেগেটিভ দিব, বাট সেটা আমাকে পজিটিভ আউটপুট দিবে। দেখো এই যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো এফ অফ এক্স একটা ফাংশন বললাম এক্স স্কোয়ার, যদি আমি এফ অফ মাইনাস এক্স বলে দিলে বলো তো কী হবে? মাইনাস এক্স এর স্কোয়ার। তো আলটিমেটলি খেয়াল করো এই যে আমার কিন্তু আউটপুটের কোনো চেঞ্জ হয় নাই, আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা ফাংশন আমি বললাম কস এক্স, তুমি এটার ভিতরে মাইনাস ইনপুট দিলা, তাহলে কি হলো? কজ অফ মাইনাস এক্স। তো কজ অফ মাইনাস এক্স মানে কি? কজ এক্স। দেখো আমি মাইনাস ইনপুট দিলেও আমার আউটপুটে কোনো চেঞ্জ হইতেছে না, তাই না? দেখো তো যে এফ অফ মাইনাস এক্স সমান কি বলা যায়? এফ অফ এক্স। এই যে এফ অফ এক্স এর সমানিত হয়েছে। তো আমি যে ক্ষেত্রে দেখব যে আমি মাইনাস ইনপুট দেওয়ার ফলেও আমার আউটপুটের কোনো চেঞ্জ হইতেছে না, বা ফাংশনটা একদম সেমই থাকতেছে, ফাংশনের কোনো চেঞ্জ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি ওই সকল ফাংশনগুলোকে বলবো কি? যুগ্ম ফাংশন। বলো তো কি বলবো? যুগ্ম ফাংশন বলবো। ওকে, সো যে সকল ক্ষেত্রে আমি মাইনাস ইনপুট দিলেও ফাংশনের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ওই ফাংশনগুলোকে বলা হবে যুগ্ম ফাংশন। এখন অযুগ্ম ফাংশন কি? জাস্ট উল্টোটা চিন্তা করো,
খেয়াল করো, আমি তোমাকে বললাম একটা ফাংশন আমি দিলাম যে এক্স কিউব, তাহলে এখানে বলো তো মাইনাস এক্স বসালে কি হবে, মাইনাস এক্স এর কিউব। দেখো তো মাইনাস এক্স কিউব হয় না, তার মানে কি বলা যায়, মাইনাস এফ অফ এক্স। মানে যদি ওই মাইনাসটা ওই ফাংশনটার ভ্যালুটার আগে চলে আসে, দেখো আমার এখানে কি হচ্ছিল, এই মাইনাস কিন্তু ভিতরে খেয়ে ফেলতেছিল আর ক্ষুধা লাগছে বলে, বাট এখানে দেখো এই মাইনাস কিন্তু এটা সম্পূর্ণভাবে ভক্ষণ করতে পারতেছে না, এই মাইনাস কিন্তু সামনে চলে আসতেছে, তাই না, এই যে মাইনাস কিন্তু সামনে চলে আসছে। আমি যে সকল ক্ষেত্রে দেখব মাইনাসটা হজম করতে পারবে না, মাইনাসটা সামনে চলে আসবে, ওই সকল ফাংশনগুলোকে বলা হবে কি, অযুগ্ম ফাংশন। বলো তো সাইন এক্স কি ফাংশন, বলো, অযুগ্ম। কেন, কারণ সাইন অফ মাইনাস এক্স মানে কি, মাইনাস সাইন এক্স, মাইনাস কিন্তু ভক্ষণ করতে পারে নাই, সো এটা কিন্তু অযুগ্ম ফাংশন। সো আমি সামারি করে তুমি যেটা করবা, তুমি ওর ভিতরে মাইনাস ইনপুট দিবা। তুমি চলকের জায়গায় ধরো যে এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স বসাচ্ছ, চলক ছিল এক্স, আমি বসাবো মাইনাস এক্স। যদি মাইনাস বসানোর পরেও ফাংশনের ভ্যালুটার চেঞ্জ না হয়, যুগ্ম ফাংশন। যদি মাইনাসটা সামনে চলে আসে, অযুগ্ম ফাংশন। পারবা? খুব সহজ না? সহজ কিন্তু। এখন ভাই আমি সংজ্ঞা বুঝলাম, আমি ম্যাথে অ্যাপ্লাই করব কিভাবে? খুব সহজ, দেখো খেয়াল করো, তোমার ম্যাক্সিমাম মানে মেইনলি এখান থেকে ম্যাথ আসবে আসলে এইটা, কোনটা বলো তো, এইটা আসবে, এই জিনিসটা। দেখো আমি আমি তোমাকে বোঝাই, যদি মাইনাস এ থেকে আমি যদি দেখো মাইনাস এ থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করি, তো সেটা বলা যে কথা 2 × 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করাও সেম কথা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, চলো একটু জাস্ট ধৈর্য ধরো, দেখো খুব সহজ। এটা ধরো এই যে আমার মডুলাস অফ এক্স, এটা আমার মডুলাস অফ এক্স এর গ্রাফ, তাই না, এটা আমার কি মডুলাস অফ এক্স এর গ্রাফ। এখন আমি ধরো এর ক্ষেত্রফলটা আমি ধরো এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি +1। এখন দেখো যে মডুলাস অফ এক্স, এটা কি অযুগ্ম নাকি যুগ্ম বলো তো? এটা কিন্তু যুগ্ম ফাংশন। কেন বলো তো? কারণ এর ভিতরে মাইনাস দিলেও সেটা প্লাস আউটপুট দেয়। ওকে, সো এই মডুলাস অফ এক্স কিন্তু একটা যুগ্ম ফাংশন। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার মডুলাস অফ এক্স এর গ্রাফ। এখন তোমার পরীক্ষায় বললাম যে -1 থেকে 1 তুমি এর ইন্টিগ্রেটটা করো। তা আলটিমেটলি তুমি খেয়াল করো, এই যে আসলে আমার ইন্টিগ্রেশন মানে কি, ক্ষেত্রফল। সো এই ক্ষেত্রফলের ভ্যালু যা, এই ক্ষেত্রফলের ভ্যালু কিন্তু তাই। তো -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করা তুমি করলে যা পাবা, তুমি যদি 0 থেকে 1 পর্যন্ত মানে তুমি যদি এই ক্ষেত্রের ইন্টিগ্রেশন করে তারে ডাবল করো, তাহলে তো পুরো ক্ষেত্র পেয়ে গেল। আলটিমেটলি কি এটা পরস্পরের সমান। সো আমি এটার ক্ষেত্রফল বের করে ডাবল করলে কি পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে এটা করলে সেম ভ্যালু দিবে। আবার আমি যদি এইটার ক্ষেত্রফল বের করে তারে ডাবল করি, তাহলে কিন্তু আমি মেইন রেজাল্টটা পেয়ে যাব। তো এটার মানে কি, যে -1 থেকে 0-র মধ্যে ইন্টিগ্রেশন করতেছি 2 × দেখো। সো এটা আমার পরীক্ষায় ধরো যে খুব একটা আসবে না এমসিকিউতে, এটা লিখিত পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করতে পারো, বিশেষ করে বুয়েট পরীক্ষায়। সো তোমার দেখো এখানে -a থেকে a পর্যন্ত করা যতটা সহজ, 0 থেকে করা তত আর তার চেয়ে বেশি সহজ। ওকে, মানে 0 থেকে কোনোটার ইন্টিগ্রেশন করা বেশি সহজ, কারণ তুমি যখন দেখবা তোমার একটা লিমিটের ভ্যালু 0 হয়ে গেছে, সো মান বসানো ইজিয়ার। ওকে, সো এটার খুব একটা প্রয়োগ নাই, বাট তোমার লিখিত পরীক্ষা আছে, এমসিকিউতে আসলে খুব একটা প্রয়োগ এখানে নাই। এমসিকিউতে সবচেয়ে বেশি প্রয়োগ হচ্ছে এইটার। দেখো খেয়াল করো, এখানে কি হচ্ছে যে যদি একটা ফাংশন অযুগ্ম হয়, যদি আমার এফ অফ এক্স ফাংশনটা অযুগ্ম ফাংশন হয়, তাহলে -a থেকে a পর্যন্ত আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এটা 0 আউটপুট দিবে। এটা এমসিকিউতে অনেক আসবে। যদি -a থেকে ধরো -1 থেকে 1, -2 থেকে 2, এরকম লিমিটে যদি আমি কোনো অযুগ্ম ফাংশনের ইন্টিগ্রেশন করি, ভ্যালু দিবে সরাসরি 0। এটা কেন হয় বলো তো? দেখো তোমার ধরো যে একটা ক্ষেত্রফল আছে x অক্ষের উপরে, তোমাকে বোঝাই।
ধরো একটা ক্ষেত্রফল আছে এরকম এক্স অক্ষের উপরে, ধরো আরেকটা আছে তোমার এক্স অক্ষের নিচে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এরা কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। আলটিমেটলি দুইটা যোগ করলে কি শূন্য হয়ে যাবে। সো অযুগ্ম ফাংশন আলটিমেটলি আমার কি হবে, যদি আমি একটা ফাংশনকে আমি যদি অযুগ্ম ফাংশনের এভাবে ইন্টিগ্রেট করি ভ্যালু হবে শূন্য। এটুকু মনে রাখো, এটা এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে। ওকে চলো দেখি, বলো এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো তো সবাই। খেয়াল করো, আমি যুগ্ম অযুগ্মর কনসেপ্ট কখন ইউজ করব, তুমি যখন দেখবা তোমার লিমিটটা এরকম থাকবে যে -1 থেকে 1, মানে কি -a থেকে a, -5 থেকে 5, -4 থেকে 4, যখন আমার লিমিট থাকবে এরকম তখন আমি দেখব সেটা কি যুগ্ম নাকি অযুগ্ম। যুগ্ম হলে আমি 2 × 0 থেকে ওই পর্যন্ত যাব, তাহলে আমার একটু সহজ হবে ক্যালকুলেশনটা। আর অযুগ্ম হলে কি সরাসরি শূন্য হবে অ্যান্সারটা। তাহলে চলো দেখি, আমার এটা হচ্ছে এখানকার ফাংশন f of x, x³ sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos³ x। ওকে ভাইয়া, এখন আমাকে বলো এটা কি যুগ্ম নাকি অযুগ্ম, কেমনে টেস্ট করবা? x এর জায়গায় -x বসাও। চলো তাহলে এখানে কি হবে -x³, যেহেতু এখানে স্কোয়ার আছে আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে, এটা চেঞ্জ হবে না। আর cos এর ভিতরে মাইনাস গেলে চেঞ্জ হয় না, তাহলে দেখো তো কি আসে, এখানে cos³ x হবে, কারণ cos অফ -x মানে কি cos x, তো আলটিমেটলি cos এর ভিতরে কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো আমি এখানে কি লিখতে পারি, x³ sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos³ x। তার মানে কি এই মাইনাস কি সে হজম করতে পারলো? বলো, মাইনাস কি হজম হয়েছে? হয় নাই, কিন্তু মাইনাস কিন্তু সামনে চলে আসছে, তার মানে কি অযুগ্ম ফাংশন। তার মানে কি অযুগ্ম ফাংশন। যদি অযুগ্ম ফাংশন হয় অ্যান্সার কি একটা বড় শূন্য, তাই না? যদি অযুগ্ম ফাংশন হয় এবং আমি যদি -a থেকে, ধর এখানে -1 থেকে 1, যদি এখানে বলতো -2 থেকে 2, তাও শূন্য হইতো। অযুগ্ম ফাংশন হইছে -a থেকে a, এরকম লিমিটে আমি ইন্টিগ্রেশন করতেছি, ভ্যালু কত? শূন্য। দেখছো কত বড় আমার ক্যালকুলেশন করা লাগে নাই, আমি অযুগ্ম যুগ্ম বের করে ফেলছি। পারবা? সোজা আছে না? সোজা কিন্তু। সো আমি তোমাকে সামারি করে দিই একটু, চলো। তুমি যেটা করবা, তুমি যখন দেখবে আমার লিমিটটা এরকম সংখ্যাগুলো থাকবে -a থেকে এই টাইপের, তুমি তখন দেখবা সেটা অযুগ্ম নাকি যুগ্ম। এটা কিন্তু চোখের দেখাতে বলে দেওয়া যাবে, এরকম ক্যালকুলেশন করার মতো সময় নাই। তুমি এখানে জাস্ট মুখে মুখে -x বসাও, দেখো এখানে মুখে মুখে কিন্তু -x বসানো যাচ্ছে। আমি যদি এখানে মুখে মুখে -x বসাই, দেখতেছি মাইনাসটা বাইরে চলে আসতেছে, তার মানে কি অযুগ্ম ফাংশন, সরাসরি শূন্য। ওকে, সো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখা যাবে পরীক্ষায় চলে আসতেছে। ওকে, সো অনেকে ধরো যে যারা জানবে না তারা কি করবে, তারা কিন্তু বড় ইন্টিগ্রেশনটা করে ফেলবে। বাট তুমি একদম চোখে দেখবা যে এটা যুগ্ম নাকি অযুগ্ম। হ্যাঁ ভাই এটা অযুগ্ম, সরাসরি শূন্য। আর যুগ্ম হলে তোমাকে একটু ক্যালকুলেশনটা করা লাগবে, তাইলে হয়ে যাবে। ওকে ভাই ঠিক আছে, বুঝছি। এখন আসো আমাদের সবার প্রিয় অলি মামার কাছে যাব আমরা এখন, ঠিক আছে? এই অলি মামা কিন্তু অনেক ফেমাস। তোমাদের হচ্ছে তোমরা যখন ভার্সিটিতে উঠবা, তোমাদের ওইখানে ইন্টিগ্রেশন কোর্স থাকবে, সো ওইখানেও এটা কাজে লাগবে। মানে এগুলো সবই লাগবে আলটিমেটলি। ইন্টিগ্রেশন আসলে ভার্সিটির যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছো বা ধরো যে এরকম সাবজেক্টে যারা পড়াশোনা করবা, তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন আজীবন লাগবে বলা যায়। ওকে, তো দেখো অলিস থিওরেমটা আমি এখানে লিখে দিছি, তোমার এত কিছু বোঝার দরকার নেই। আমি তোমাকে দুইটা ম্যাথ করাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত খেয়াল করো, একটা জিনিস জাস্ট মনে রাখো, এটা মনে রাখলে হয়ে যাবে। এন এর মান যদি জোড় হয় তাহলে একটা π/2 গুণ হবে, আর কিচ্ছু না। আমি তোমাকে এখন ম্যাথ করে দেখাবো। তুমি এটা মনে রাখো, অলিস থিওরেমে এন এর মান, এন মানে কি দেখো তো, আমার এই যে সাইনের উপরে পাওয়ার, কজের উপরে পাওয়ার, এবং অলিস থিওরেম অ্যাপ্লাই করার পূর্ব শর্ত হইতেছে লিমিটটা হওয়া লাগবে 0 থেকে π/2। কি বললেন ভাইয়া? অলিস থিওরেম অ্যাপ্লাই করার পূর্ব শর্ত কি? লিমিট হওয়া লাগবে 0 থেকে π/2। যদি এই লিমিটে sin টু দি পাওয়ার সামথিং, cos টু দি পাওয়ার সামথিং এরকম কোনো ফাংশন থাকে, আমরা অলিস থিওরেম দিয়ে সেটা
খুব ফাস্ট করে ফেলতে পারবো। দেখো তুমি কি মনে রাখবা, n এর মান যদি জোড় হয় তাহলে একটা π/2 এক্সট্রা গুণ হবে, n এর মান যদি জোড় হয় তাহলে π/2 একটা এক্সট্রা গুণ হবে, আর বিজোড় হলে কিন্তু হবে না, বিজোড় হলে π/2 গুণ হবে না, জাস্ট জোড় হইলে π/2 গুণ হবে। এখন আমরা একটা ম্যাথ করি, চলো, তোমাকে এটা বোঝার দরকার নাই, আমি তোমাকে সরাসরি ম্যাথে বোঝাচ্ছি, চলো। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এই দুইটা কিন্তু পরস্পর ইকুয়াল, মানে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার সামথিং এক্স বা cos টু দি পাওয়ার সামথিং এস এর ভ্যালু কিন্তু ইকুয়াল, মানে দুইটা কিন্তু সমান। ওকে, দুইটা কিন্তু সমান। চলো একটা ম্যাথ দেখি, এটা চলো অ্যান্সার করি। তুমি অলিস থিওরেম কেমনে বুঝবা বা কখন অ্যাপ্লাই করবা? তুমি দেখবা লিমিট থাকবে 0 থেকে π/2 এবং sin টু দি পাওয়ার সামথিং বা cos টু দি পাওয়ার সামথিং থাকবে, এটা হলো পূর্ব শর্ত। এখন আসো আমি এটার অ্যান্সার কিভাবে করব, খেয়াল করো। তুমি দেখো এখানে কি n এর মান কি বলো তো, n এর মান কিন্তু বিজোড়, n এর মান কিন্তু বিজোড়, তাই না? তাহলে কি π/2 গুণ হবে না। এখন নর্মাল ক্ষেত্রে আসি আমরা, চলো। আর এখানে কি n এর মান কিন্তু জোড়, আমি দুইটা একবারে করাচ্ছি, দেখো এটা n এর মান কিন্তু জোড়, n এর মান। আচ্ছা, সো সাইন হোক কজ হোক নিয়ম সেম, তুমি দুইটা খেয়াল করো। প্রথম কাজ কি, সে n লিখে ফেলো 5, এখানে 6 আছে, আচ্ছা ভাই লিখলাম। এবার তুমি যেটা করবা, 1 করে কমাবা, 1 করে কমাও তো, 5 এর কম কি 4 গুণ 4 এর কম কি 3, 3 এর কম কি 2, 2 এর কম কি 1, 1 এর আর কম যাব না, আমরা সর্বনিম্ন 1 পর্যন্ত যাব আর কি, 1 এর নিচে নামবো না, আমরা 1 পর্যন্ত যাব। এখানে আসো এবার, 6 এর 1 কমালে কত হয় 5, 5 থেকে 1 কমালে কত হয় 4, 4 থেকে 1 কমালে 3, 3 থেকে 1 কমালে 2, 2 থেকে 1 কমালে 1, আমরা 1 পর্যন্ত আসব। এতটুকু সবাই বুঝছো? আশা করি বুঝছো। তোমার কাজ হলো এখানে n এর মান যা থাকবে তুমি সেটাকে প্রথমে নিচে লিখবা, এরপরে তুমি 1 করে কমাবা লিখবা, 1 করে কমাবা লিখবা, গুণ করবা। এখন আসো, আমি তোমাকে কি মনে রাখতে বলছি, n এর মান যদি জোড় হয় তখন একটা জিনিস গুণ হবে, সেটা কি π/2। n এর মান যেহেতু এখানে জোড়, π/2 এখানে গুণ করে দাও, ব্যাস শেষ, অ্যান্সার হয়ে গেছে। তুমি এখানে গুণ করে বসাও, কাটাকাটি করো, হয়ে যাবে। এখানে এটা অ্যান্সার, এখানে কাটাকাটি করো বা যা করো, এটা অ্যান্সার। পারবা না বলো তো? সোজা আছে কিন্তু। এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলি, দেখো এই যে এটা কিন্তু 0 থেকে π/2, এখানে তো আমার আছে cos, যদি সাইন দিয়েও দেয় আলটিমেটলি কিন্তু অ্যান্সার সেম হবে। সাইন দিয়ে দিলে কিন্তু আলটিমেটলি ভ্যালু এটাই হবে। তুমি এখানে খেয়াল করো, এখানেও সেম, এখানেও যদি 0 থেকে π/2 এখানে আসে সাইন দিয়ে, যদি cos টু দি পাওয়ার 5ও দেয়, ভ্যালু কিন্তু সেম হবে, ওকে। তো আশা করি এটা সবাই পারবে। এখন আমাকে অ্যান্সার করো একটু সবাই। এটা দেখো, এটা আসছে RU-তে 16-17 সালে, বলো অ্যান্সার কি হবে, দেখি কেমন বুঝছো, বলো। তো প্রথমে খেয়াল করো, তুমি এটা অলিস থিওরেম দিয়ে কখন করবা, যখন এটা MCQ-তে আসবে, তাই না? ওকে ভাই। এরপর দেখো এখানে কি আছে, লিমিট দেখবো 0 থেকে π/2 আছে, ঠিক আছে, এবং cos টু দি পাওয়ার সামথিং আছে, বলো ভ্যালু কি হবে। প্রথমে এটা নিচে বসাও, 1 কমাও 4, 4 থেকে 1 কমালে কত 3, 3 থেকে 1 কমাও 2, 2 থেকে 1 কমালে 1, আমরা 1 পর্যন্ত এসে আর লিখবো না, 1 পর্যন্ত আসলে হয়ে যাবে। এখন যেহেতু এটা বিজোড়, তাহলে π/2 গুণ হবে না, তাহলে বলো তো অ্যান্সার কত হবে। এই যে 4 2 8, 3 5 15, 8/15, ডি হচ্ছে অ্যান্সার। পারবা? সহজ আছে না বলো তো? অলিস থিওরেম দিয়ে কিন্তু পরীক্ষায় ম্যাথ আসবে, ওকে, এটা কিন্তু পরীক্ষায় ভালোই আসে। সো তোমার কাজ হলো জাস্ট তুমি যেটা করো, তুমি জাস্ট একবার তুমি জোড়ের ক্ষেত্রে বুঝো, একবার তুমি বিজোড়ের ক্ষেত্রে বুঝো। আলটিমেটলি নিয়ম একটাই, জাস্ট একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে যদি n এর মান জোড় হয় π/2 একটা এক্সট্রা গুণ হবে, এছাড়া সব কিছু একই নিয়ম, ওকে। আশা করি তোমরা সবাই পারবা, এখন আসো একটা বিশেষ ক্ষেত্র, ওকে, এটা অলিস থিওরেম না, আমরা এটা আরেকটা থিওরেম বলতে পারি। দেখো, তো তুমি এখানে আসলে এটা কিভাবে করবা, এই বিশেষ ক্ষেত্র আমি কিভাবে সলভ করব।
তোমার পরীক্ষায় আমরা দেখো আমরা এখানে কি পড়ছি, আমরা এখানে শুধু cos টু দি পাওয়ার সামথিং বা শুধু sin টু দি পাওয়ার সামথিং নিয়ে পড়াশোনা করছি অলিস থিওরেমে। এখন যদি sin টু দি পাওয়ার সামথিং এর সাথে cos টু দি পাওয়ার সামথিং গুণ থাকে তখন কি করব? আমরা অলিস থিওরেম কখন অ্যাপ্লাই করব? যখন হলো দেখতেছি শুধুমাত্র sin টু দি পাওয়ার সামথিং বা শুধুমাত্র cos টু দি পাওয়ার সামথিং আছে। বাট তোমার যদি কোশ্চেনে sin টু দি পাওয়ার সামথিং এর সাথে cos টু দি পাওয়ার সামথিং গুণ আকারে থাকে, মানে sin cos গুণ আকারে থাকে, তখন তোমাকে এইভাবে করে করতে হবে। আমি চলো দেখাই, খেয়াল করো। সো এখানেও আমার পূর্ব শর্ত হইতেছে লিমিট হওয়া লাগবে 0 থেকে π/2, এবং তোমাকে আরেকটা শর্ত একটু মনে রাখতে হবে। সেটা কি দেখো, সেটা হচ্ছে দেখো সাইন এবং কজ এর পাওয়ারের মধ্যে একটা জোড় একটা বিজোড় হইতে হবে। খেয়াল করো তো, এখানে যদি m এর মানটা জোড় হয় n হওয়া লাগবে বিজোড়, যদি n এর মানটা বিজোড় হয় m হওয়া লাগবে জোড়। জোড় বিজোড় না হলে আমরা এই শর্টকাটসটা অ্যাপ্লাই করতে পারবো না, আমার নর্মাল ওয়েতে করতে হবে, বুঝছো? সো আমি তোমাকে বলি, তুমি দেখবে প্রথমে যে লিমিটটা থাকবে 0 থেকে π/2 এবং সাইন কস গুণ আকারে থাকবে। সো সাইনের পাওয়ার এবং কজের পাওয়ারের মধ্যে জোড় বা বিজোড় থাকতে হবে, একটা থাকলে জোড় আর একটা বিজোড় হবে। তাহলে দেখো এখানে যদি এমটা জোড় হয় এন হবে বিজোড়, এন যদি বিজোড় হয় এম হবে জোড়, মানে তোমার জোড় বা বিজোড় থাকাই লাগবে। এখন আসো আমরা কিভাবে এটা সলভ করব। খুব ভালো করে মনোযোগ দাও, খুব ভালো করে মনোযোগ দাও, খেয়াল করো। দেখো এখানে খেয়াল করো, এই যে আমার প্রথমে লিমিটটা 0 থেকে π/2 আছে, হ্যাঁ ভাই আছে। সো আমার প্রথমটা দেখা শেষ। এরপরে সাইন কস গুণ আকারে আছে ভাই, ঠিক আছে। তুমি দেখবা একটা পাওয়ার জোড় একটা পাওয়ার বিজোড়। সো জোড় বিজোড় না হলে কিন্তু হবে না, দুইটাই জোড় বা দুইটাই বিজোড় হলে কিন্তু করা যাবে না এই শর্টকাটস দিয়ে। সো একটা জোড় আছে একটা বিজোড় আছে, এখন আমি কিভাবে করতে পারি দেখো, খুব সহজ। খেয়াল করো, একটু জাস্ট মনোযোগ দাও, এদিকে তাকাও। দেখো তো এই 4 আর 3 যোগ করলে কত হয় বলো? 4 আর 3 যোগ করলে 7 হয়। ওকে ভাই দেখলাম 7, বুঝলাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, খেয়াল করো, এই যে 4 আছে না, 4 কি জোড়? আচ্ছা আমি প্রথমে তোমাকে হর দেখাই, এটা দাগ দাও। সো তোমার হরে কি বসবে? হরে বসবে দেখো এই যে 7 থেকে 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা। অ্যান্সারের হরে কি বসাবা? এখানে যোগ করলে যা হবে, ধরো এখানে দুইটা যোগ করে 7 হয়েছে না, এই যে পাওয়ার দুইটা যোগ করে 7 হয়েছে। সো ওই যোগফল থেকে শুরু করে 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা হরে কি বসবে? যোগফল থেকে শুরু করে 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গুণফল। যোগফল থেকে 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গুণফল। ক্লিয়ার? ওকে, এখন তাহলে লবে কি বসাবো? খেয়াল করো, লবে কি বসাবা? এখানে 4 হচ্ছে কি জোড় না, তো 4 এর নিচে বিজোড় কারা আছে? 3 আর 1। 3 হচ্ছে কি বিজোড় না, 3 এর নিচে জোড় কারা আছে? 2 আর 1। 2 শুধু, 1 না, 1 তো বিজোড়। এগুলো গুণ করে দাও। তাহলে 4 এর নিচে বিজোড় 3 × 1, 3 এর নিচে জোড় 2। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। কিছু কি বুঝছো? বুঝো না, তাই না? চলো বোঝাই। হরের পাটা তো খুবই সিম্পল, তোমার যোগফল থেকে তুমি 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গুণফল লিখবা। লবে কি বসাবা? সো আমি কি বলছি, তোমার লবে অবশ্যই একটা জোড় থাকবে, একটা বিজোড় সংখ্যা থাকবে, তাই না? লবে একটা জোড় সংখ্যা থাকবে, একটা মানে দেখো পাওয়ারে, লবে না, পাওয়ারে একটা জোড় থাকবে একটা বিজোড় থাকবে। সো লবে আমি বসাবো জোড় সংখ্যাটার নিচের বিজোড় সংখ্যা। এখানে জোড় সংখ্যা হইল 4, তো 4 এর নিচে বিজোড় কারা? 3 আর 1 বসাইছি। একটা বিজোড় সংখ্যা আছে 3, বিজোড় সংখ্যার নিচের জোড় সংখ্যা 2। এই যে 3 এর নিচে জোড় সংখ্যা কত? 2, তাই না? 3 এর নিচে জোড় সংখ্যা কত? 2 না? সো 2 বসাইছি, এটা অ্যান্সার। চলো আরেকটা এক্সাম্পল দেই। চলো চলো চলো, সবাই পারবা? জাস্ট আমার সাথে খেয়াল করো, এটা খুবই সহজ এবং তুমি পারলে অনেক ভালো করবা, বুঝছো? এটা সবাই পারবে না,
তুমি পারলে অনেক ফাস্ট করে আসতে পারবা। এবং তোমাকে বলে দিই, ধরো যদি এটা তোমার একাডেমিক বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দেয় তখন তুমি কি করবা, এটা দিয়ে করবা। ওকে, বাট যদি তোমার ভার্সিটি পরীক্ষায় দেয় তখন কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর নাই, তোমাকে কিন্তু মেইন ওয়েতে করতে হবে তোমার যদি ভার্সিটি পরীক্ষা এটা আসে। সেই জন্য একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা কিভাবে করতেছি। ওকে, দেখো তো তুমি দেখতেছো আমার এখানে লিমিট আছে 0 থেকে π/2 আছে, এবং পাওয়ারে একটা জোড় একটা বিজোড়, ঠিক আছে ভাই, সব ক্রাইটেরিয়া ফিল আপ করছে। যোগফল কত দেখো তো, যোগফল হচ্ছে 4 আর 5 যোগ করলে 9 হয়। তো হরে কি বসবে, 9 থেকে শুরু করে 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গুণফল। হরের কাজ খুবই সিম্পল, লবে আসো। লবে আমার একটা হলো 4 জোড় সংখ্যা, 4-এর নিচে বিজোড় কারা, তুমি দেখবা যেটা জোড় তার নিচে বিজোড় কারা আছে। তো 4-এর নিচে বিজোড় কারা, 3 আর 1, একটা আছে 5, 5 কি বিজোড়, তাহলে দেখবো আমি 5-এর নিচে জোড় কারা আছে, 4 আর 2, ব্যাস গুণ করে বসায় দাও। এই যে এই 4টা গুণ করে বসায় দাও, তাহলে কত হবে, 3 × 1 4 × 2, এটা অ্যান্সার, এটা অ্যান্সার শেষ। চলো এটা অ্যান্সার করো তো সবাই, দেখো এটা আরেওতে আসছে কিন্তু। ওকে, সো তোমার কিন্তু ভার্সিটি পরীক্ষা আসলে তোমার কিন্তু ক্যালকুলেটর নাই, সো হাতে হাতে করা লাগবে, একটু ভালো করে শিখো। আর তোমার যদি একাডেমিক পরীক্ষায় বা তোমার ধরো যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দেয়, তুমি কিন্তু তখন সরাসরি এটা দিয়ে করতে পারতেছো, ঠিক আছে। এখন আসো এটা আমরা অ্যান্সার করো সবাই। আমি কিন্তু 2টা অলরেডি করাই দিছি তোমারে, আমি কিন্তু তোমাকে অলরেডি 2টা করাই দিচ্ছি, এখন এটা অ্যান্সার করো। দেখো খেয়াল করো, আমার প্রথমে দেখবো আমার যে শর্টকাট টাইপ মিলে কিনা। তো 0 থেকে π/2 আছে, একটা পাওয়ার জোড় একটা পাওয়ার বিজোড় আছে ভাই, ঠিক আছে। এবার দেখো অ্যান্সার কী হবে, সেখানে 5 আর 4 কত হয়, 9 হয় না। তো আমার হরে কি বসবে, যোগফল 9 যেহেতু, সো 9 থেকে 1 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা। লবে কি বসবে, দেখো আমার একটা পাওয়ার হলো 4, 4-এর নিচে বিজোড় কারা, 4 যেহেতু জোড় আমার বসাতে হবে উল্টাটা, 4 যেহেতু জোড় তাহলে 4-এর নিচে বিজোড় কারা, 3 আর 1, বসাই দাও 3 আর 1, 4-এর কাজ শেষ। 5-এ আসো, মানে পাওয়ারের কাজগুলো জাস্ট। সো 5 কি বিজোড়, তাহলে 5-এর নিচে জোড় কারা, 4 আর 2, তাই না, 5-এর নিচে জোড় কারা, 4 আর 2 না, ব্যাস শেষ। এটা করলে তোমার ভ্যালু চলে আসবে, পারবা। এটা অনেক ভালো না বলো তো, এটা কিন্তু অনেক ভালো শর্টকাট। ওকে, সো এটা তোমার ভার্সিটি পরীক্ষায় যদি পরীক্ষায় আসে তোমার কিন্তু এভাবে করে তুমি অনেক ফাস্ট করতে পারবা। আর যদি তোমার একাডেমিক পরীক্ষায় বা তোমার ধরো যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দেয়, তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে কইরো, ওইখানে তোমার এভাবে না করলে হবে। সো এটা আশা করি সবাই বুঝতে পারছো, একটু জাস্ট তুমি প্র্যাকটিস করো, 2-3টা করে দেখবা হয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি ধরো যে হাতে হাতে ম্যাথ সেট করো, তুমি ধরো যে তোমার ক্যালকুলেটর দিয়ে মিলাবা, তোমার হাতে করে মিলাবা, দেখবা অ্যান্সার মিলতেছে কিনা। অথবা তোমার কোশ্চেন ব্যাংক খুলো, তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাইলে হয়ে যাবে। সো আমি এই টেকনিক কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন দেখবো লিমিট থাকবে 0 থেকে π/2 এবং সাইন সামথিং কস সামথিংয়ের পাওয়ারযুক্ত গুণ থাকবে, যেখানে পাওয়ারের মধ্যে একটা জোড় হলে অপরটা অবশ্যই বিজোড় হওয়া লাগবে। পাওয়ারের মধ্যে একটা জোড় থাকলে অপরটাকে অবশ্যই বিজোড় হইতে হবে। আশা করি সবাই পারবা, আশা করি এটা সবাই পারবা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এই টাইপের কোশ্চেনগুলো আসলে কিভাবে শর্টকাটস দিয়ে করবো সেটা চলো এখন দেখি। আচ্ছা, সো এই টাইপের কোশ্চেন দিলে কিন্তু অনেকে হলো যে পরীক্ষা হলে অ্যান্সার করে আসতে পারে না, কারণ এটা একটু আনকমন কোশ্চেন হয়ে যায় অনেকের কাছে। তো এটা আসছে আরইউতে 22-23 সেশন, একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন। এটা ঢাকা ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও আসতে পারে। ওকে, খেয়াল করো, এটা আমি তোমাকে নর্মালি প্রথমে বোঝালাম এটা কীভাবে করি আসলে। তো দেখো এখানে মেইনলি কী দেওয়া থাকে, তোমার একটা জানা ভ্যালু দেওয়া থাকে, একটা জানা ইন্টিগ্রেশনের ভ্যালু দিয়ে দিবে। সো ওইটার মাধ্যমে আমার লিমিটটা চেঞ্জ করে অন্য আরেকটা টাইপের ফাংশন দিয়ে তার ইন্টিগ্রেট ভ্যালুটা বের করতে বলবে। ওকে, সো আমি এটা আসলে কিভাবে করতে পারি, ঠিক আছে, খেয়াল করো। তো আমার এটার ভ্যালুটা বের করতে হবে ইন্টিগ্রেশন অফ x-1 dx, লিমিটটা পরে বলতেছি। তো আমি যেটা করলাম, আমি x-1কে জেড কল্পনা করলাম, তাহলে দেখো তো কি আসে, dx = dz।
এখন আমি একটু লিমিটটা চেঞ্জ করব। দেখো আমার এখানে আমি কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 1 প্লাস জেড, তাই না? এক্স ইকুয়াল টু কি 1 প্লাস জেড। তাহলে খেয়াল করো তো এখানে কি আসে, আমি জেডের মাধ্যমে লিমিটগুলো প্রকাশ করব। তো আমার দেখো এক্স এর মান যখন 1 তখন আমার জেডের মান কত, দেখো তো এক্স এর মান যদি 1 হয় জেডের মান হচ্ছে কত, 0। এক্স এর মান যখন হচ্ছে আমার 5, জেডের মান কত, আমার জেডের মান হচ্ছে এখানে 4, তাই না? এক্স এর মান 5 হলে জেডের মান হবে 4। সো তুমি খেয়াল করে দেখো আমার এখানে আমার ম্যাথটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ 1 থেকে 5 এক্স মাইনাস 1 ডিএক্স। আমি একটু রিপ্লেস করব। তাহলে দেখো আমি এক্স মাইনাস 1কে ধরছি কি, জেড ধরছি না? দেখো এই যে খেয়াল করো, এই যে এক্স মাইনাস 1কে জেড কল্পনা করছি, এই যে এক্স মাইনাস 1কে জেড ধরছি, তাহলে এক্স মাইনাস 1 কি জেড, আর ডিএক্স সমান কি ডি জেড। এবার লিমিট বসাও। সো এক্স এর ভ্যালু যখন 1 জেডের মান তখন 0, এক্স এর ভ্যালু যখন 5 জেডের মান তখন 4। তাহলে দেখো 0 থেকে 4 জেড, কোশ্চেনে ভ্যালু দেওয়া আছে কার, 0 থেকে 4 এক্স ডিএক্স। খেয়াল করো লিমিট সেম থাকলে 0 থেকে 4 এক্স ডিএক্স এর ভ্যালু যা, 0 থেকে 4 ওয়াই ডিওয়াই এর ভ্যালু তাই, 0 থেকে 4 জেড ডিজেড এর মান তাই। লিমিট সেম থাকলে এখানে চলক চেঞ্জ হইলেও ভ্যালু সেম থাকবে। এটা আমাদের তোমার হলো যে নির্দিষ্ট যোগজীকরণের ফান্ডামেন্টাল জিনিস। তাইলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 জেড ডিজেড এর মান কত, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 আমার এফ অফ এক্স ডিএক্স এর সমান, যেটা হলো কত 5। অ্যান্সার কত, অ্যান্সার হলো সি নাম্বার 5। সো এটা হচ্ছে আমার এই ম্যাথ করার কি রিটেন প্রসেস বা বড় প্রসেস। এখন আমি শর্টকাটস কিভাবে অ্যাপ্লাই করব। তো শর্টকাটস তুমি যেটা মনে রাখবা, এখানে এই টাইপের ক্ষেত্রে শর্টকাটসটা হইতেছে খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। এটা হলো আই ডিভাইডেড বাই এক্স এর সহগ। শর্টকাট কি বলো তো, অ্যান্সার কি হবে, আই ডিভাইডেড বাই এক্স এর সহগ। আইটা কি, আই হচ্ছে এই জানা ভ্যালুটা, আর এক্স এর সহগ বলতে আমার এখানে যে এক্স থাকবে তার সহগ। তাহলে খেয়াল করো এখানে আমার আয়ের মান কত 5, এক্স এর সহগ কত 1, তাহলে কি 5/1 মানে কত 5। মিলবে। ওকে, তো তুমি যখন দেখবা তোমার এরকম একটা ভ্যালু দিয়ে দিবে, সো এটা হচ্ছে আমার আয়ের ভ্যালুটা, আমার আয়ের মানটা, আর নিচে বসবে কি এক্স এর সহগ। তো আমার এখানে দেখো এখানে এক্স থাকবে, সো আমি দেখবো তার সহগ কত, এখানে এক্স এর সহগ কত 1 না, সো 5/1 মানে কত 5। পারবা, খুবই সহজ। আমি তোমাকে কিন্তু বড় প্রসেসটাও দেখাইছি, শর্টকাটসটাও বলে দিছি। এখন আসো এটা বলো আমাকে, এটা আছে ঢাকা ভার্সিটির 16-17 সেশনে, এটার অ্যান্সার কী হবে বলো তো। খেয়াল করো একটা জানা মান দেওয়া আছে, তাই না, একটা জানা ভ্যালু দেওয়া আছে। সো এই জানা ভ্যালুটা আমার কি আয়ের মান হলো 5। আমার এখানে এক্স এর সহগ কত 3, তাহলে অ্যান্সার কত 5/3। শেষ। তুমি বড় প্রসেস চাইলে করতে পারো, আমি তোমাকে একবারে শর্টকাটসে বলে দিলাম। জানা ভ্যালু ডিভাইডেড বাই এক্স এর সহগ হলো 3, তাহলে 5/3। ওকে, ঠিক আছে। এখন এই কোশ্চেনটা আমি বলি এটা পরীক্ষা আসবে না, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। ওকে, সো আমি তোমাকে একটু অ্যাডভান্সটা বলে দিচ্ছি, এটা যদি বাই এনি চান্স কখনো পরীক্ষায় চলে আসে তখন তুমি কিভাবে করবা। এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, তাও আমি তোমাকে একটু অ্যাডভান্স শেখায় রাখতেছি আর কি। খেয়াল করো তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুলো, তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবে, খেয়াল করো এখানে যে এফ অফ এক্স এর সহগ 1, এফ অফ এক্স এর সহগ 1। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জানা মানটা দেওয়া থাকে তার সহগ আসলে 1 হয়। তোমার মনে কি কোশ্চেন আসে না যে ভাইয়া আপনি বললেন এখানে আই ডিভাইডেড বাই এক্স এর সহগ, এখন আমি এখানের এক্স এর সহগ নিচ্ছি, আমি এইখানের এক্স এর সহগ নিচ্ছি না কেন? এটা তো বলতেই পারে কেউ, আমি কিন্তু এইখানের এক্স এর সহগও নিচ্ছি। খেয়াল করো এখানে এক্স এর সহগ হলো 1, সো 1 দ্বারা তুমি গুণ ভাগ করো, যা করো আলটিমেটলি তো সেম হয়। এবার আসো এখন দেখো এই কোশ্চেনে আমার জানা ভ্যালুতে এক্স এর সহগ কিন্তু 3, এর অ্যান্সার কি হবে আই
ডিভাইডেড বাই এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত 4 2, এটা কি অ্যান্সার হবে? না, এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ এখানে আমার এখানে এক্স এর সহগ আছে আরেকটা। সো এই টাইপের ক্ষেত্রে এটা আমি বলি পরীক্ষায় আসবে না, এটা আসার সম্ভাবনা খুবই কম, বাট তুমি জেনে রাখো, ঠিক আছে? সবাই মনে করো কি করে যে আই ডিভাইডেড বাই এক্স এর সহগ এভাবে করেই পড়ে, বাট এইটা আসলে অনেকে পড়ে না। যদি পরীক্ষায় একটু চালাকি করে স্যারেরা এই কোশ্চেনটা দেয়, সবাই কিন্তু ভুল করবে, ম্যাক্সিমামই ভুল করবে যারা এটা জানে না। তো আমার এখানে অ্যান্সার কী হবে বলো তো? এখানে অ্যান্সার হবে দেখো এইটা ডিভাইডেড বাই এক্স এর সহগ, কিন্তু এটার সহগ দ্বারা গুণ করা লাগবে, এটা অ্যান্সার। খেয়াল করো আমার এখানে কি হয়েছিল, এখানে এক্স এর সহগ হলো 1, তুমি 1 দ্বারা গুণ করো, সেম এক্স এর সহগ হচ্ছে 1, তুমি 1 দ্বারা গুণ করো, আলটিমেটলি সেম আসতেছে। বাট এখানে যেহেতু আমার এক্স এর সহগ 1 ছিল, আমার আলটিমেটলি ওইটা কোনো ইফেক্ট করতেছে না। বাট যদি আমার জানা ভ্যালুতে এক্স এর সহগ একটা 1 বাদে অন্য কোনো ভ্যালিড নাম্বার থাকে, সো এটা কিন্তু গুণ করা লাগবে, সো এটা তুমি একটু জাস্ট মাথায় খেয়াল রাখো। যদি কেউ না বুঝতে পারো সমস্যা নাই, তুমি এই দুইটা অঙ্ক বুঝলেই হবে, এই টাইপের এই ম্যাথটা এবং এই ম্যাথটা বুঝলেই হবে। তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ এই টাইপেরই আসবে, অনেক বেশি হার্ড করলে এরকম এক্সের সহগ দিতে পারে। তো যদি আমার জানা ভ্যালুতে জানা যে মানটা এখানে আছে, এটা আমার জানা ভ্যালু 8, এই মানটা দেওয়া আছে। সো যদি আমার জানা ভ্যালুর ভিতরেও এক্সের সহগ থাকে একটা, সো ওইটা আমার অ্যান্সারের সাথে গুণ করা লাগবে, ওইটা আমার অ্যান্সার হবে টোটাল। ওকে, তো এটার উত্তর কত? 24/4 মানে 6, এটার অ্যান্সার হলো 6 হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সো কেউ এটা না বুঝতে পারলে সমস্যা নাই, আগের দুইটা বুঝলেই হবে, এটা একটু অ্যাডভান্স কেস। আচ্ছা, এখন আসো, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, নির্দিষ্ট যোগজীকরণের বিশেষ সূত্র, একদম বিশেষ লেভেলের। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করো। এই জিনিস দিয়ে তুমি অনেক কিছু করে ফেলতে পারবা, অনেক কিছু তুমি এখান থেকে সলভ করে ফেলতে পারবা। এটা আমাদের একাডেমিকেও পড়ানো হয়, এটা একাডেমিকে বলি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বলি, ভার্সিটি পরীক্ষায় বলি, সব জায়গায় আসতে পারে, এমসিকিউ রিটেন সব জায়গায়। খেয়াল করো এখানে কি হচ্ছে। সো এ থেকে বি লিমিট আছে দুইটা, একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, নিচে কি আছে এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স। এ প্লাস বি মানে কি? আপার লিমিট লোয়ার লিমিটের যোগফল। খেয়াল করো খুবই সহজ, আমি তোমাকে হাতে লিখে দেখাই। ধরো এখানে এ হলো লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট, উপরে একটা ফাংশন থাকবে, নিচেও ওই ফাংশনটা থাকবে, সাথে আরেকটা জিনিস যোগ থাকবে। সেটা কি? সেটা হচ্ছে এই আপার লিমিট আর লোয়ার লিমিটের যোগফল মাইনাস এক্স। বলো তো কি সেটা? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। এই টাইপের যদি কোনো ফাংশানের ফরম্যাটে মিলে, এই টাইপের যদি কোনো ফাংশানের ফরম্যাটে মিলে, অ্যান্সার কী হবে? অ্যান্সার খুবই সহজ, দেখো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। তো জাদুর খেলা, তাই না? দেখো যদি এই ফরম্যাটে কোনো ইন্টিগ্রেশন থাকে, যদি এই ফরম্যাটে কোনো ইন্টিগ্রেশন থাকে, অ্যান্সার কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। পারবা? সহজ আছে না বলো তো? আমি একটু তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। খেয়াল করো, এখানে আসো, খেয়াল করো তো, খেয়াল করো সবাই। দেখো আমার উপর একটা ফাংশন থাকবে, আছে? হ্যাঁ ভাই আছে, রুট এক্স। নিচেও সেম ফাংশন যোগ আকারে থাকবে। খেয়াল করো সূত্র দেখো, তাকাও, তাকে দেখে তাকাও, এফ অফ এক্স মানে ওই ফাংশনটা নিচেও যোগ আকারে থাকবে, সাথে আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে কি লিমিট দুটার যোগফল মাইনাস এক্স। খেয়াল করো এখানে আসো, এই যে তাহলে আমার এখানে আমি যদি বলি লিমিট দুইটার যোগফল কত, দেখো 2 + 1 3 মাইনাস এক্সের ভ্যালু কত বলো তো? এফ অফ এক্স এর মান যদি এইটা হয়, এটার মান কত হবে? খুব সহজ, এই যে 3 মাইনাস এক্স। খেয়াল করো আছে ওইটা, মিলাও তো একটু এর সাথে, মিলাও। এফ অফ এক্স আছে, নিচে এফ অফ এক্স আবার আছে, এই যে রুট এক্স আছে, সাথে কি যোগ আছে? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। ফরম্যাট কি মিলে? একটু তাকাও এদিকে, ফরম্যাট কি মিলে বলো তো? মিলতেছে না? মিলছে কিন্তু। তো আমার ফরম্যাট মিলে গেছে,
যে ফাংশন প্লাস আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স মিলে গেছে। অ্যান্সার কি হবে? চোখ বন্ধ করে, একদম এরভাবে চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ বন্ধ করার দরকার নাই, চোখ খুলে অ্যান্সার করো। সেটা হচ্ছে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2 হাফ। যদি এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা তোমার একাডেমিক পরীক্ষায় আসে, তুমি সরাসরি এটা দিয়ে করতে পারবা, চাইলে হাতেও করতে পারো। অনেক ফাস্ট হবে না এটা? দেখো তো, এটা কিন্তু প্রায় হাতে করলেও একই সময় লাগবে তোমার, অনেক ফাস্ট হবে আসলে। সো তুমি, আর যদি এটা তোমার যদি ভার্সিটি পরীক্ষায় আসে, তো ভার্সিটি পরীক্ষায় দিলে তোমার কিন্তু অবশ্যই হাতে করতে হবে, তুমি এভাবে করে করবা, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে একটু সামারি করে দিই আরেকবার। চলো, তোমার মেইন কাজ হলো তুমি দেখবা আমার একটা ফাংশন থাকবে, নিচে ওই ফাংশনটার সাথে যোগ আকারে থাকবে কি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। এই ফর্মেটে যদি কোনো ইন্টিগ্রেশন আমাকে দেয়, আমার অ্যান্সার হবে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। তুমি এই ফর্মেটের সাথে তোমার ম্যাথগুলোকে মিলাবা। দেখো তুমি কেমনে মিলাবা, তুমি এটা কখন অ্যাপ্লাই করবা? তুমি দেখতেছো আমার উপরে ফাংশনটা একটা আছে, নিচেও ওই ফাংশনটা আছে, সাথে আবার আরেকটা জিনিস যোগ আকারে আছে। দেখো এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস সামথিং। সো আমি দেখলাম আমার উপরে একটা ফাংশন আছে, নিচেও ওই ফাংশনটার সাথে আমার আরেকটা জিনিস যোগ আকারে আছে। সো এই টাইপের যখন তুমি দেখবা, তুমি এটা একটু অ্যাপ্লাই করে দেখো তোমার এই ফরম্যাটটা আসতেছে কিনা। যদি ফরম্যাটটা আসে তাহলে অ্যান্সার হবে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। ওকে, ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ, অনেক ভালো, সুন্দর। এবার আসো, আমরা একটু জাস্ট এইটাকে একটু মানে কি বলবো যে একটু ফর্মুলাইজ করছে আরেকভাবে। খেয়াল করো, এটা আগের টাইম জাস্ট যদি একটা তোমার লিমিট শূন্য হয়, দেখো আগেরটা কি ছিল আমি এখানে লিখে দিই। আগেরটা ছিল এ থেকে বি এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, মানে লিমিটের যোগফল মাইনাস এক্স, এরকম ফর্মেট ছিল। এখন যদি এখানে দেখো এ আর বি এর মান যে কোনো কিছু হইতে পারে, আমরা একটু সহজ করার জন্য কি বললাম, যদি একটা আমার যে লোয়ার লিমিটের ভ্যালুটা শূন্য হয়, মানে কি যদি এখানে এর মানটা শূন্য হয়, যদি লোয়ার লিমিটের ভ্যালুটা শূন্য হয়, তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে এফ অফ এক্স প্লাস এই যে এখানে একটার মান শূন্য, তাহলে কি এফ অফ বি মাইনাস এক্স, এখানে এ বি কোনো সমস্যা না। আলটিমেটলি এই সূত্রটাই আমি জাস্ট এখানে একটা তোমার লোয়ার লিমিটটাকে শূন্য করে আলাদা একটা কেস আকারে দেখাইছি। তো যদি এই ফরম্যাটটা হয়, অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে এটা যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। আপার লিমিট হচ্ছে এ, লোয়ার লিমিট হচ্ছে শূন্য, তাহলে কি এ মাইনাস 0/2, তার মানে কি এ বাই টু। ওকে, সো আলটিমেটলি তোমার এটা মনে রাখার আসলে দরকার না, তুমি এটা মনে রাখলেই হবে। এটা জাস্ট ওইটার একটা কেস, একটা ভার্সান, আর কিচ্ছু না। এখন এখানে আসো, খেয়াল করো, আমি বলি, তুমি দেখো একটা ফাংশন উপরে আছে সাইন এক্স, খেয়াল করো নিচে কি আছে, নিচে সেম ফাংশনটাই আছে, সাথে আরেকটা জিনিস যোগ আকারে আছে, দেখি মিলে কিনা, ফরম্যাট মিলে কিনা। দেখো ফরম্যাট কেমনে মিলাবা, এফ অফ এই যে π/2 প্লাস 0 মাইনাস এক্স, এক্স বলতে কি আমার, এক্স বলতে আমার হলো তোমার মেইনলি এখানে দেখো এখানে আমার কি এফ অফ এক্স সমান কি, দেখো এফ অফ এক্স সমান কি সাইন এক্স না, সাইন এক্স, তাইলে আমার এফ অফ π/2 মাইনাস এক্স মানে কি সাইন অফ π/2 মাইনাস এক্স, তার মানে কি কজ এক্স। দেখো এই যে কজ এক্স আছে, আমি একটু সামারি করে চলো, আমি পরের পেজে লিখি, খেয়াল করো এখানে। আচ্ছা, এখানে হচ্ছে আমি কি করব, 0 থেকে π/2 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। ওকে, সো আমার কাজকে আমি দেখতেছি আমার একটা ফাংশন উপরে আছে, এফ অফ এক্স উপরে আছে সাইন এক্স। আচ্ছা ভাই, বুঝলাম। এবার সেটা আবার নিচে যোগ আকারে আছে। ওকে ভাই, এবার আমার কাজ কি দেখবো আমার ফরম্যাট মিলে কিনা। সো ফরম্যাট হতেছে π/2, এখানে 0 যোগ বিয়োগ করা বাদ দিলাম, 0 তো যোগ বিয়োগ করা সেমই। সো π/2 মাইনাস কি এক্স,
তাহলে আমার এটা বসাও তো কি আসে দেখো তো, সাইনের ভিতরে π/2 - x বসাও, কত আসে cos x। দেখো তো এই যে ফরম্যাট মিলছে কিনা, কোন ফরম্যাট, এই যে f of x divided by f of x plus f of a minus x, এই যে f of a minus x। এখানে আলটিমেটলি এটা কিন্তু সেম, জাস্ট একটা জিরো আছে বলে আর একটা সংখ্যা বাদ যাচ্ছে। সো ফরম্যাট কি মিলছে, অ্যান্সার কোনটা a/2, এখানে এর মান কত π/2, তাহলে অ্যান্সার কত π/4। পারবা, বলো পারবা? তো তোমার যদি এইটা আমার কথা শোনো, তোমার এটা আলাদা করে মনে রাখার দরকার না, তুমি ওইটা মনে রাখলেই হবে, আলটিমেটলি দুইটা সেম। জাস্ট এখানে আমি লোয়ার লিমিটটাকে জিরো ধরে আলাদা করে একটা ফর্মুলা তোমাকে জাস্ট শেখালাম, তুমি একটা মনে রাখলেই হবে, একটা মনে থাকলে এখানে কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, আলটিমেটলি ওটাই কিন্তু হবে। ঠিক আছে ভাই, খুবই সুন্দর, পারবো ইনশাল্লাহ। এখন দেখো, সো আমি তোমাকে একটু এটা তোমাকে মনে রাখা, এটা একটু দেখতে পারো, একটু খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে। যদি a প্লাস বি এর যোগফল π/2 হয়, a আর বি কি, a আর বি হচ্ছে এই দুইটা জিনিস। এখানে মূলত যোগফল π/2 কেন বলতেছি, কারণ এখানে ট্যান কট সেক কসেক সব কিছু আসবে। ওকে, সো এই টাইপের জিনিসগুলো ধরো যে অন্য কোয়ার্ডিনেন্টে গেলে ভ্যালুগুলো আসলে প্লাস মাইনাস হইতে পারে, এখানে যেহেতু এন আছে সো জোড় বিজোড় যে কোনো কিছু হইতে পারে। তুমি জাস্ট আমার কথাটা খেয়াল করো, যদি a প্লাস বি মানে দেখো এই যে দুইটা লিমিট থাকবে, আপার লিমিট আর লোয়ার লিমিট, এটা কিন্তু ওই আগের সূত্রের একটা ফরম্যাট। যদি দুইটা লিমিটের যোগফল 90 ডিগ্রি বা π/2 হয়, তাহলে এই টাইপের সমস্ত কিছুর অ্যান্সার হচ্ছে b - a/2, তার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। এখানে তোমার আরও দুইটা ফরম্যাট হতে পারে, সেই দুটাকে লিখে দিই আমি একটু। দেখো এখানে উপরে আছে কি tan টু দি পাওয়ার n, এখানে উপরে cot টু দি পাওয়ার n হইতে পারে, আর নিচে এটা থাকতে পারে। এখানে দেখো এখানে তোমার উপরে কি আছে sec টু দি পাওয়ার n, ওখানে উপরে cosec হইতে পারে, আর নিচে এটা থাকতে পারে। ওকে, সো এরকম টোটাল 6টা ফরম্যাট পসিবল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এই 6টা ফরম্যাটের প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। কখন, যখন লিমিট দ্বয়ের যোগফল হচ্ছে π/2 হবে। একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, সাইন টু দি পাওয়ার n কস টু দি পাওয়ার n, খেয়াল করো কেমন আছে, সাইন টু দি পাওয়ার n নিচে সাইন টু দি পাওয়ার n প্লাস কস টু দি পাওয়ার n। আমি একটু লিখি তোমাদের মনে রাখার জন্য, দেখো কেমন আছে, সাইন টু দি পাওয়ার n নিচে থাকবে ওইটা প্লাস কস টু দি পাওয়ার n, অথবা উপরে কস থাকতে পারে নিচে এটা থাকতে পারে। আবার tan টু দি পাওয়ার n নিচে থাকবে tan টু দি পাওয়ার n প্লাস cot টু দি পাওয়ার n, tan cot sin cos sec cosec, এটা তোমার π/2 সাথে কিন্তু কানেক্টেড। কারণ কি, tan π/2 - x মানে কি cot x, sec π/2 - x মানে কি cosec x, সেই জন্য এরা পরস্পর রিলেটেড। আবার sec টু দি পাওয়ার nx বাই sec প্লাস cosec এটা হইতে পারে। সো এটার আবার 3টা কেস, উপরে cos থাকতে পারে, উপরে cot থাকতে পারে, উপরে cosec থাকতে পারে। সব ক্ষেত্রে যদি লিমিটের দুইটা ভ্যালুর যোগফল হয় 90 ডিগ্রি, যদি আমার লিমিটের দুইটা ভ্যালুর যোগফল হয় 90 ডিগ্রি, যদি আপার লিমিট লোয়ার লিমিটের যোগফল হয় 90 ডিগ্রি, অ্যান্সার হবে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। একটু তুমি যখন ম্যাথ করবা, এরকম যদি কোনো কোশ্চেন তোমার সামনে আসে, একটু অ্যাপ্লাই করো। এটা পরীক্ষায় আসতে পারে, বাট খুব একটা আসে নাই। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে আগের এই জিনিসগুলাই, এগুলা বেশি আসে, বাট আলটিমেটলি এরা কিন্তু ওই সূত্রগুলা থেকেই আসছে। হ্যাঁ, সো একটু খেয়াল রাখলে তুমি পারবা আশা করি। আচ্ছা, ওকে, সো এটা আমি একটু তোমাকে নর্মালি বলে রাখি, তুমি চাইলে এটা মনে রাখতে পারো, না চাইলে সমস্যা নাই। যাদের ধরো যে সরাসরি একাডেমিক পরীক্ষা বা তোমার হলো যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, এরা তো সরাসরি এতে করা যাবে, বাট ভার্সিটি পরীক্ষা আসলে তোমাকে কিন্তু ক্যালকুলেটর দিবে না, তুমি এটা চাইলে একটু মনে রাখতে পারো। এটা আমাদের অনেক বেশি কাজে লাগে। যারা একাডেমিকে তোমরা যারা ম্যাথ কোর্স তোমরা দেখছো, কিন্তু এরকম
ইন্টিগ্রেশনের ভ্যালু সরাসরি বের করতে হয়। ওকে, বৃত্তের সূত্র মানে বৃত্তের যে সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণে কিন্তু এরকম টাইপের সমীকরণ আসে। সো এরকম রুটযুক্ত ফাংশানের আমার যদি মানে তোমার হচ্ছে ভ্যালু বের করতে হয়, ভ্যালুটা কি হবে পাই a স্কোয়ার বাই 4 ইন্টিগ্রেশন অফ 0 থেকে a রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু কত পাই a স্কোয়ার বাই 4। এটা তুমি চাইলে মনে রাখতে পারো, না চাইলে দরকার নাই, তুমি জাস্ট দেখে রাখতে পারো। ওকে, তাহলে আমাকে বলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পাই a স্কোয়ার বাই 4, এর মান কত 1 পাই বাই 4। ওকে, তাহলে আমি কেমনে মিল করাবো? লিমিট থাকবে 0 থেকে a এবং এটা এখানে থাকা লাগবে, এর এখানে স্কোয়ার এখানে থাকা লাগবে। এই যে দেখো, এই যে a স্কোয়ার আছে, অ্যান্সার কি হবে পাই a স্কোয়ার বাই 4, পাই a স্কোয়ার বাই 4। পারবা? আশা করি সবাই পারবা, আশা করি সবাই পারবা। ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ। তো ইন্টিগ্রেশনে আমাদের লাস্ট টাইপ সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে কিন্তু ইন্টিগ্রেশনে ম্যাক্সিমাম প্রবলেম এখান থেকে আসে, বুঝছো? এবং ক্ষেত্রফলের প্রবলেমগুলো আমরা যদি একটু শর্টকাটসগুলো মনে রাখতে পারি তাহলে একদম জাস্ট ম্যাথ দেখে আমরা অ্যান্সার করে দিতে পারবো। ওকে, সো ক্ষেত্রফলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো দেখবা অনেক বেশি সংখ্যক কোশ্চেন এখান থেকে আসছে। একটু খেয়াল করো, দেখো এখানে অনেকগুলা শর্টকাটস লেখা আছে, তোমাকে সব কিছু মনে রাখতে হবে না, আমি একটু ক্লিয়ার করি। চলো দেখো, এই যে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তোমরা কিন্তু সবাই এটা জানো, এটা আলাদা করে মনে রাখার মতো কিচ্ছু না। তারপরে দেখো, এই যে যদি উপবৃত্ত হয় উপবৃত্তের ক্ষেত্রফল পাই এবি, এগুলো আমাদের মনে রাখার কিচ্ছু না, এগুলো আমরা আগে থেকে জানি। মনে রাখবা মেইনলি কোনগুলা, দেখো এই যে এইটা, এই যে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত কেমন দেখো তো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই যে আমার আবদ্ধ ক্ষেত্রফল তার ভ্যালু হলো 16a স্কোয়ার বাই 3, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা তোমার যে কোনো আরেকটা উপবৃত্ত হোক মানে পরাবৃত্ত হোক এবং এদের উপকেন্দ্রিক লম্ব, খেয়াল করো এই যে আমার একটা পরাবৃত্ত এবং পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, তো এই যে ক্ষেত্রফলটা তৈরি করলো তার ভ্যালু হচ্ছে 8a স্কোয়ার বাই 3। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি চাইলে জাস্ট একটু দেখে রাখতে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত আর ওয়াই ইকুয়াল টু mx রেখা কেমন দেখে তোমাকে একটু দেখাই, চলো খেয়াল করো। এই যে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত এটা এবং ওয়াই ইকুয়াল টু mx হলো কি একটা মূল বিন্দুগামী রেখা, এটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে, এটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত, ওয়াই ইকুয়াল টু mx মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে তুমি এখানে খেয়াল করো, একটা ক্ষেত্রফল কিন্তু সে তৈরি করে, এই ক্ষেত্রফল তার ভ্যালু হচ্ছে 8a স্কোয়ার বাই 3m কিউব। m কি? m হলো রেখার ঢাল, a কি? এই যে 4ax। সো এটা করলে আমি ওই আবদ্ধ ক্ষেত্রফলের ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, আর যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত হয়, খেয়াল করো আমি তোমাকে একটু পরের পেজে এঁকে দেখাই। এই যে আমার এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত, এটা হলো ওয়াই ইকুয়াল টু mx রেখা। ওকে, সো এখানে যে ক্ষেত্রফল তৈরি করলো তার ভ্যালু কি 8a স্কোয়ার বাই 3m কিউব। এবার খেয়াল করো, এবার কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর ওয়াই ইকুয়াল টু mx রেখা মূল বিন্দুগামী রেখা। তাহলে এই যে ক্ষেত্রফলটা তৈরি করলো সেই ক্ষেত্রফলের মান হলো 8a স্কোয়ার m কিউব বাই 3। এই ক্ষেত্রফলের ভ্যালু কত? 8a স্কোয়ার m কিউব বাই 3। খেয়াল করো এটা কিন্তু প্রায় সিমিলার, জাস্ট পার্থক্য কোন জায়গায়, এখানে m কিউব নিচে আছে, এখানে m কিউব উপরে যাবে, আর কোনো পার্থক্য নাই। তুমি খেয়াল করো এখানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তো ওয়াই অক্ষের দিকে হা করতেছে, তুমি এভাবে করে চাইলে মনে রাখতে পারো যেহেতু এটা ওয়াই অক্ষের দিকে হা করে, সো তাহলে কি এমটা উপরে থাকবে। আমরা জানি কি ওয়াই অক্ষ উপরে থাকে না, ওয়াই অক্ষ উপরে থাকে। সো যেহেতু এখানে ওয়াই অক্ষের দিকে পরাবৃত্তটা হা করতেছে, তাহলে আমি মনে রাখতে পারি এম কিউব এখানে উপরে থাকবে। এটা কিন্তু মনে রাখার টেকনিক, নট লজিক। আর যদি
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মানে তুমি একটা মনে রাখলে অপরটা উল্টোভাবে মনে রাখতে পারবা, যে আমার এক্ষেত্রে এম কিউব উপরে থাকবে, এই সূত্রে এম কিউব নিচে থাকবে, এতটুকু জানলে হবে। এখন আসো সো আমি তোমাকে সামারি করি। তোমার মেইনলি এটা মনে রাখতে হবে ভালো করে, আর এই দুইটা, ওকে, এই দুইটা এবং এইটা, এই তিনটা সবচেয়ে মনে রাখা ইম্পর্টেন্ট, এবং এগুলো তো তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো। এখন আসো একটা জিনিস তোমাকে এক্সট্রা শেখাই। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, একটু এক্সাম্পল দিয়ে চলো। সো ধর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y, তাহলে আমার এখানে ক্ষেত্রফল হলো 16 a স্কোয়ার বাই 3, না খেয়াল করো তো এই যে ক্ষেত্রফলের ভ্যালু কত, 16 a স্কোয়ার বাই 3। এখানে আলটিমেটলি দেখো এখানে এর মান কত, 4, এখানেও কত, এর মান হচ্ছে 4, সো এর মান বসালে হচ্ছে। এখন ভাইয়া তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো এর মান দুইটা সেম আছে, যদি এমন থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x বাট এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরেন 12y, এখানে কি দুইটার এর ভ্যালু সেম? না, কিন্তু এটার এর মান কত, 4ax, তার মানে এর মান 4, এর মান কত, এটা ধরো যে b, এটার b এর মান কত, 3, তাহলে এখানে কিন্তু তারা পরস্পর সেম না, বাট অ্যান্সার সেম আসবে। দেখো আমি তোমাকে লিখে দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই যে যদি এরকম থাকে, আমার একটু গলা পড়ে যাচ্ছে, সমস্যা নাই। দেখো এই যে 4ax 4by, মানে যদি a আর b নট ইকুয়াল, মানে তোমার দুই ক্ষেত্রে এ না থাকে, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি 16/3ab। সিম্পল জিনিস, খেয়াল করো আমি তোমাকে একটু বোঝাই, এগুলো অনেক মজার, বুঝছো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তো আমার এক্ষেত্রে ক্ষেত্রফল কি ছিল, 16/3, এখান থেকে এ আনো, এ, এখান থেকে আবার এ দেখতেছি, তাহলে কি আসবে, এ আসবে, 16/3 a স্কোয়ার। এবার আসো এখানে আসো, এখান থেকে এ আনো, এখানে তো এ নেই, এখানে বি আছে, তাহলে কি হবে 16/3 a ইন্টু বি। দুটা মিল বুঝতে পারছো? 16/3 a স্কোয়ার কেন হচ্ছে, কারণ এখানেও এ আছে বলে, এখানে তো দুইটা এ নাই, দুইটা তো ভিন্ন, তাহলে কি এ বি হয়ে তোমার হবে, একটা হলো এ আর একটা হচ্ছে বি, মানে দুইটা পরস্পর আলাদা জিনিস। তাহলে আমাকে বলো তো এখানে অ্যান্সার কি হবে? এই যে আমার সে কোশ্চেনটা কই, এটা, এখানে অ্যান্সার কি হবে? এখানে ক্ষেত্রফল হবে 16/3 ইন্টু এটার এ এটার বি, ব্যাস শেষ। ওকে, সো এটা একটু তুমি চাইলে এক্সট্রা করে মনে রাখতে পারো। এখানে তো আলটিমেটলি এটা পরস্পর সেমই, জাস্ট এখানে দুইটা সেম আছে বলে একবারে a স্কোয়ার হয়ে গেছে, এখানে সেম না থাকলে কি আলাদা করে গুণ হবে, এতটুকুই। ওকে ভাইয়া, ঠিক আছে। এবার অ্যান্সারে আসছে, চলো দেখো এটা আমার আসছে এই যে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে। তুমি দেখো এখানে সরাসরি পরীক্ষায় কিন্তু সূত্রগুলো চলে আসতে পারে। তোমাকে ধরো যে ভ্যালু বের করতে বলতে পারে যে ক্ষেত্রফল কত, বাট ভ্যালু বের করতে না বলে সরাসরি কিন্তু সূত্রটা চলে আসতে পারে, যেমন এখানে আসছে, কি আসছে দেখো তো, এই যে এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত, আমরা সরাসরি পড়ে আসছি 16/3 a স্কোয়ার। ওকে, একবার আসো দেখো কতবার পরীক্ষা আসছে। আমি কিন্তু বলছি পরাবৃত্ত এবং সরল রেখা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরাবৃত্ত এবং হলো কি সরল রেখা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আসুক, আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই পরাবৃত্ত আর ওয়াই ইকুয়াল টু এক্স রেখা আবদ্ধ ক্ষেত্রফল আমি কি জানি, দেখো এটা এক্স অক্ষের দিকে হা করে পরাবৃত্ত, সূত্র কি 8a স্কোয়ার বাই থ্রাইস এম কিউব। একটা মনে রাখো, অপরটা কি হবে, এমটা উপরে চলে যাবে, এম কিউব উপরে যাবে। তাহলে আমাকে বলো এর মান কত, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর ভ্যালু 1, এখানে এম এর মান কত 1, বসাও, তাহলে 8/3, অ্যান্সার কত, এই যে 8/3। পারবা? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। ওকে, আমার অ্যান্সার হচ্ছে কোনটা, 8/3 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে ভাই, পারবো। দেখো কতবার পরীক্ষা আসছে, আমার বলছে এই দুইটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, খেয়াল করো এখানে কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, একটা পরাবৃত্ত, এখানে এর মান কত 1/4, তাই না? খেয়াল করো আমি একটু তোমাকে ভেঙে দেখাই, চলো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স, এর ভ্যালু হচ্ছে 1/4। এখানে আসো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই,
তাহলে এখানেও এর ভ্যালু কত 1/4, উভয় ক্ষেত্রে সেম। ক্ষেত্রফল কি 16/3 ইন্টু a স্কোয়ার, 1/4 স্কোয়ার মানে কি 1/16, 1/3 অ্যান্সার, বিট অ্যান্সার। পারবা? সো তুমি যদি এইগুলা মনে রাখো তোমার ম্যাক্সিমাম জিনিস হয়ে যাবে। তুমি এটা আমি তোমাকে বলি শোনো, তুমি এগুলা মনে রেখে তুমি একটু কোশ্চেন ব্যাংকে যাও, দেখো সবগুলা পারো কি না। হ্যাঁ, এটা কিন্তু ভার্সিটি পরীক্ষায় তোমার যদি আসে, এটা কিন্তু আসবে, তোমার কিন্তু আসলে এভাবে করা লাগবে। হ্যাঁ, আর তোমার মনে করো যে যদি একাডেমিক পরীক্ষায়, তাহলে তো আমাদের বড় ওয়েতে করতে হয় একাডেমিক লিখিত পরীক্ষায়। বাট যদি এটা আমাদের এমসিকিউতে দেয়, তখন আমরা হয়তো এটা ইউজ করে ফাস্ট করতে পারি, বাট এটার চাইতেও আমার কিন্তু শর্টকাটসটা এমসিকিউতে বেশি ফাস্ট হবে। ওকে, তো এই ছিল আমাদের টোটাল যোগজীকরণের শর্টকাটসগুলা। আসলে হচ্ছে আমার এই মাসের 30 তারিখেই টার্ম ফাইনাল। তো আমি যেটা দেখলাম, আমি মনে করো যে আমি চাইছিলাম হয়তো এই ক্লাসটা নেওয়া হবে না, যেহেতু আমার পরীক্ষা, আমার টার্ম ফাইনাল মানে তোমার 1 মাস ধরে হবে প্রায়। সো এর মধ্যে তোমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়ে যাবে, রুয়েট, বুয়েট প্রিলিমিনারি সব হয়ে যাবে। সো আমি যদি 1 মাস পরে ভিডিও রেকর্ড করি, তোমাদের আসলে লাভ হবে যারা ধরো গুচ্ছ পরীক্ষা দিবা বা কৃষি গুচ্ছ পরীক্ষা দিবা বা আপকামিং ব্যাচগুলো লাভ হবে মেইনলি। বাট এই ইয়ারের যারা ধরো যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা বা এরকম পরীক্ষা দিবা, তারা কিন্তু আসলে মিস করতা। তো আমি আসলে দেখলাম একটু প্রেশার নিয়েই দেখি, তাই না? সো আমি তোমাকে যেটা মেইনলি এখানে বলবো সেটা হচ্ছে যে তুমি এখন অ্যাডমিশন বা একাডেমিক ফেজে আসো, তাই না? একটু প্রেশার নাও, একটু প্রেশার বেশি নাও, দেখো সামলাতে পারতেছো কিনা। দেখো পড়াশোনা তুমি করতেছো, এর মানে শুধু এটা না তুমি জাস্ট একাডেমিক পড়াশোনা শিখবা, পরীক্ষায় ভালো করবা, বিষয়টা এমন না। তুমি এখান থেকে তোমার মানসিক মেন্টাল টাফনেস শিখতেছো। তুমি ধরো যে তোমার 1 ঘন্টা পড়তে ভাল লাগতেছে না, তুমি জোর করে পড়তেছো, তোমার কিন্তু এটা লাইফের অন্য জায়গায় কাজে লাগবে। জীবনের আসলে কিন্তু এরকম অনেক আমাদের ফেজ আসে যেখানে আমাদের ধরো যে একটা কাজ করতে ভাল লাগতেছে না, বাট আমাদের তাও করতে হয়। তো আমরা এই যে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো কিন্তু এখান থেকে আসে, যে আমরা একটু বেশি প্রেশার নিয়ে দেখি পারি কি না। ওকে, সো সবাই ভালো করে পড়াশোনা করবা। এখানে হচ্ছে আমি আজকের ক্লাসে মেইনলি যতগুলা কনসেপ্ট দেখাইছি, এইগুলা শর্টকাটসের জন্য এনাফ, ঠিক আছে? তুমি একটু প্র্যাকটিস করলে মনে রাখতে পারবা। তুমি যদি 100% জিনিস মনে নাও রাখতে পারো, তুমি 80% মনে রাখো। বাট যারা ভার্সিটি পরীক্ষা দিবা, তোমরা একটু বেশি কেয়ারফুল হয়েও, কারণ তোমাদের কিন্তু ক্যালকুলেটর নাই। ওকে, সো তোমাদের শর্টকাটসগুলো মেইনলি অ্যাপ্লাই করা লাগতে পারে পরীক্ষা হলে। আচ্ছা, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো, সবাই সুস্থ থাইকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।